স্যার স্ট্যাডে ঠিক এরকম আমার জানা মতে নাই আরকি। আমি মানে ২ টার অ্যাপ্রোচটা আসলে ২ রকম। হ্যাঁ? মানে ইট্যাবস এ আমরা যেই স্টাইলে বা যেই স্টেপ ফলো করে করি, স্ট্যাডে ওইভাবে করি না। স্ট্যাডে যেইটা মানে নতুন করে করা লাগে যেহেতু এখানে আমরা গ্রিড বেসিস এ করছি না, আমরা নোড বেসিস এ করছি বা মেম্বার ক্রিয়েট করছি। দ্যাট ইস হোয়াই একটা নোড বসায় তারপরে আমি হচ্ছে এখানকার জিওমেট্রিটা ক্রিয়েট করা লাগে আরকি। মেম্বার প্রপার স্যার আপনি মেম্বার প্রপার্টি জানতে পারবেন। কিন্তু ১ম এ কিছু স্টেপ হচ্ছে ক্রিয়েট করে নেওয়ার পরে আবার কপি করে আনা যায়। আনা যায়, জি স্যার। পেস্ট করবে। জি স্যার। জি স্যার। কিন্তু জিওমেট্রিটা এখানে ক্রিয়েট করা লাগবে। মানে জিওমেট্রি ম্যাচ করবে না। কি করা যায়? আমার মেম্বার চেঞ্জ হয়ে যাবে তো। মানে শুধু ভ্যালু রিপ্লেস করলে হবে না। কারণ আমার হয়তো যদি একই মডেল হয় সবকিছু সেম থাকে তাইলে তো ভ্যালু ইজিলি চেঞ্জ করা যায়। কিন্তু যদি আমার আগে ছিল সাপোজ এটা হচ্ছে আমার একটা কার্ভড শেপের মডেল আছে। এখানে যদি ২ টা বে না থাকে অথবা সাইজ চেঞ্জ হয় অথবা শেপ চেঞ্জ হয়, যেকোনো একটা ডাইমেনশন চেঞ্জ হলে মানে মেম্বার ইন্ডিসেস গুলা চেঞ্জ হয়ে যাবে। জিওমেট্রি কোঅর্ডিনেশন চেঞ্জ হবে। তখন হচ্ছে এরর আসবে আরকি। অ্যাসাইন হবে না ঠিকমতো। দেখা যাবে যে বিমে অ্যাসাইন করতে গিয়ে কলামে অ্যাসাইন হয়েছে। এরকম হবে আরকি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, অ্যাসাইন না করা থাকলে ভ্যালু চলে যায়। ও হ্যাঁ, স্টার দিয়ে রাখা যায়। জি স্যার। তো এটা স্যার আসলে যিনি হ্যান্ডেল করছেন, ইউজ করছেন তার কনভেনিয়েন্স যে যিনি ইউজার তার আসলে স্টাইল থাকে আরকি তার মতো। তার কনভেনিয়েন্স অনুযায়ী এটা হচ্ছে মাস্টারিং হবে আরকি ওইভাবে যে যেভাবে করেন। আর স্যার আরেকটা জিনিস আমরাও যে লোড অ্যাসাইন করার ক্ষেত্রে রেফারেন্স লোড এইটা হচ্ছে একটা ভালো টুল মনে হয় আমার কাছে। যে যা কিছু সবকিছু যদি আমরা তো এর আগে যেটা করেছিলাম দেখা গেছে লোড কেসের মধ্যে ডেড লোড, লাইভ লোড এগুলো আলাদা করে ক্রিয়েট করেছিলাম। এটা না করেও আমরা রেফারেন্স লোডের মধ্যে ডেড লোড, লাইভ লোড তারপরে হচ্ছে যা কিছু আছে টেম্পারেচার সবকিছু আমরা ক্রিয়েট করে রাখতে পারি। এবং ইয়েতে যেয়ে লোড কেসে যেয়ে কল করতে পারি আরকি রেফারেন্স লোড গুলোকে। তো তাতে করে যেটা হয় যে আমি শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করলে আমার সিসমিক এর জন্য হয়তো আবার আলাদা করে বসাতে হবে না সিসমিক লোড কেসের মধ্যে। ইটাপস এ তো স্যার মাস সোর্স সহজে ডিফাইন করা যায় স্যার। আর লোড কেসের মধ্যে ডিফাইন করা যায়। ইটাপস এ কি রেফারেন্স লোড আমি ইউজ করি নাই, করা যায় কিনা? ইটাপস এ মনে হয় স্যার সরাসরি ইয়ে করা হয় আরকি। স্যার মানে সিসমিক এর মাস সোর্সটা আলাদা ডিফাইন করতে হয় স্যার এখানে। জি স্যার। এখানে করতে হয়। জি স্যার।
জি স্যার। তো স্যার মানে আমার কাছে কনভেনিয়েন্ট লাগে রেফারেন্সটা ক্রিয়েট করা থাকলে আমার যখন যেটা লাগবে সেখানে আমি কল করে নেই আরকি। যে যদি বেসিক কেসে দরকার হয় এখানে করলাম। যদি হচ্ছে আমার আর্থকুয়েক এ যেমন আর্থকুয়েক এর ক্ষেত্রে আ আর্থকুয়েক ডেফিনিশন হচ্ছে রেফারেন্স লোডের পরে। এই জায়গাটাতে আমি হচ্ছে যে রেফারেন্স লোড 25% অফ সরি 100% অফ R1, 25% অফ R2 এটা হচ্ছে ডেড লোড R1 রেফারেন্স লোড, R2 হচ্ছে লাইভ লোড। R3, R4 আরো কিছু আমরা যদি ক্রিয়েট করি তাহলে সেগুলো চলে আসবে আরকি। তো আমার এখানে যেহেতু স্যার ভ্যালু বসানো নাই R4 এ এগুলো আসবে না। আর যদি এখানে কোনো R4 এ ভ্যালু থাকতো গ্রেটার দ্যান 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার তাহলে ওটা চলে আসতো আরকি। তো এটাও যার কনভেনিয়েন্স আরকি। যে রেফারেন্স লোড দিয়েও করতে পারি, বেসিক ইয়ে থেকেও করতে পারি। আরেকটা হচ্ছে ডিরেক্ট এনালাইসিস এর একটা ডেফিনিশন আ দেওয়া লাগে। আমরা তো একটা বলছিলাম ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট লেংথ মেথড আরেকটা হচ্ছে ডিরেক্ট এনালাইসিস মেথড। তো এখানে ডিরেক্ট এনালাইসিস মেথড এর কিছু কমান্ড আছে এগুলো মানে দিয়ে দেওয়া লাগে। যে আমি ডিরেক্ট এনালাইসিস মেথড এ করতে চাচ্ছি। তো এই আরকি ইন্টারফেস বা ইয়েটা। এখন আমরা তো রান পর্যন্ত ধরে নিচ্ছি যে করতে পারছি। তাই তো? বা মডেলিং ফেজ এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে লোড অ্যাসাইন করা, মেম্বার ডিফাইন করা এই রিলেটেড যেকোনো বিষয়। আপ টু এনালাইসিস। আচ্ছা। ডিরেক্ট এনালাইসিস স্যার আমি ওই যে ইয়ে থেকে কপি করে আনি আরকি। মানে মডেল থেকে। এইখানে ২ টা ইয়ে আছে, ভ্যালু আছে। ২ টাই বাই ডিফল্ট মানে আচ্ছা এখানে যদি একটু ঢুকি। আ ফ্লেক্সারাল প্যারামিটার এটা 1 এটা আমারও একটু দেখা লাগবে। কেন 1 দিই এই ডিটেইলিং টা আমার জানা নাই। কিন্তু ডিফল্ট ভ্যালু হিসেবে 1 এটা অ্যাসাইন করা লাগে। আরেকটা স্যার এক্সিয়াল এর জন্য ডাটা রিকোয়ারমেন্ট নাই। কিন্তু এখানে বেসিক্যালি স্টিল এ হয় কি স্যার প্রত্যেকটা মেম্বারই মানে ফ্লেক্সার, অ্যাক্সিয়াল, শিয়ার সব মানে স্ট্রেস এর এগেইনস্ট এই এনালাইসিস বা ফর্মুলা গুলো চেক করে। মানে ইন্টারেকশন হিসেবে চেক করে। দ্যাট ইস হোয়াই এই ফ্লেক্সারাল যে ইয়েটা আছে, কমান্ডটা আছে আর এক্সিয়াল কমান্ড যে ২ টা আছে, এই ২ টাই আসলে অ্যাসাইন করে দেওয়া হয় স্টিল যতগুলো মেম্বার আছে সবগুলাতে। তো এই অংশে এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টিল সেকশন। আর নিচের দিকে হচ্ছে যে অংশটুকু মাটির নিচে থাকে সেটা আরসি মেম্বার হিসেবে এখানে মডেল করা হয়েছে। একটা হচ্ছে স্যার গ্রেড বিম আছে, আর তার নিচে হচ্ছে পেডেস্টাল আছে। আর রবিন যে মডেলটা দেখাচ্ছিল সেইটাতে পার্লিন হচ্ছে মডেলের মধ্যে আমরা আনি নাই। লোড গুলোকে মেইন যে মেম্বার বিম তার উপরে অ্যাসাইন করেছিলাম। তো আমরা এইখানে আসলে পার্লিনটা মডেলের মধ্যে আছে। পার্লিন হচ্ছে কুল ফর্ম সেকশন হিসেবে। এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কি দেখা যাচ্ছে? এইটা কোল্ড ফর্ম সেকশন হিসেবে মডেলে আছে। কিন্তু স্ট্যাটের লিমিটেশন হচ্ছে সে কোল্ড ফর্ম সেকশনের ডিজাইন দেখায় না। মানে স্ট্রেস রেশিও সে চেক করে দেখায় না। ফলে পার্লিন অ্যাসাইন করে আমি যে মানে রেজাল্ট কম্পেয়ার করব মডেল থেকে এইটা আসলে হচ্ছে না। এজন্য পার্লিন ছাড়াও আমরা করতে পারি আরকি। পার্লিনটা হাতে চেক করা লাগে। স্যার, পার্লিন সেগমেন্টেড জি স্যার। সেগমেন্টেড কিন্তু স্যার যেহেতু গেট পার্লিন ইউজ করা হয়েছে শুধুমাত্র এন্ডে আমরা হিঞ্জ করেছি বা রিলিজ করেছি। আর বাকিটুকু স্যার কন্টিনিউটি জি স্যার। মানে এখানে এসে মোমেন্ট ট্রান্সফার করবে। জি স্যার। না স্যার মানে কন্টিনিউয়াস মেম্বার হিসেবে কাজ করবে আরকি। না স্যার, না স্যার। লেটারাল লোডে স্যার সে ব্রেস্ট হিসেবে কাজ করবে। মানে যে মেম্বার বিম গুলো স্যার আছে, মেইন বিম। মানে যদি এভাবে এই ফ্রেম আর এই ফ্রেম স্যার। না এটা স্যার ঐজন্য আচ্ছা ঠিক আছে। এটা ডিফাইন করা আছে।
এটা আমরা যদি যে এডিটরে যাই তাহলে বিমগুলো তো স্যার এখন পার্লিন টু পার্লিন এখানে ১.৫ মিটার ছিল। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আমরা ওই ডিফাইন না করি প্রত্যেকটা মেম্বারের সে আনবেস লেংথ ধরে নিবে হচ্ছে ১.৫ মিটার করে। তো ১.৫ মিটার অ্যাকচুয়ালি না, আমার বিমটা তো আছে হচ্ছে স্যার ফুল স্প্যান, মানে এখান থেকে শুরু করে ওই ফাতা পর্যন্ত, বা আমরা যদি অর্ধেক ধরি অর্ধেক পর্যন্ত। তো সেইটাকে স্যার আমাদের এই যে এই স্যার স্প্যান ওয়াইজ এই যে ৮ মিটার এটা অ্যাসাইন করা আছে আরকি। কিছু মেম্বার আছে ৮ মিটার, কিছু মেম্বার আছে ৫ মিটার। এইভাবে স্যার অ্যাসাইন করা আছে। পার্লিং যদি না দিই, যদি স্যার সেগমেন্ট না হয়, আপনি আপনি তো স্যার আবার ওই যে ট্যাপার সেকশন করার জন্য ভাগ করতে চান। একই কথা স্যার, মানে পার্লিনের কারণেই হোক বা ট্যাপারের জন্য আমরা পার্ট বাই পার্ট যে ভাগ করে নিচ্ছি এই কারণেই হোক, এটা যদি স্যার ফুল সেগমেন্টকে রিপ্রেজেন্ট না করে আনবেস লেংথে, তাহলে আমাকে আলাদা করে অ্যাসাইন করে দিতে হবে। বাস্তবে তো থাকে স্যার। সে মানে স্যার ডিরেক্ট, জি স্যার, ডিরেক্ট স্যার সে অ্যাক্সিয়াল মেম্বার হিসেবে যে কি বলবো ফেসে পারপেন্ডিকুলার ফেসে হয়তো কাজ করছে না, ফ্লেঞ্জের সাথে আরেকটা ক্লিট দিয়ে তার সাথে হচ্ছে অ্যাক্ট করছে এরকম। তো কিন্তু স্যার তারপরও ক্লিটের যে স্টিফনেস থাকে তাতে না আটকানোর কিছু নাই স্যার। স্যার জি স্যার। না স্যার, ক্লিটটা আগে বসানো হয় স্যার। ক্লিটটা স্যার আগে ওয়েল্ড করা হয় স্যার। এটা মনে হয় পাওয়ার যে পরে শব্দ এটা এনেছে। মানে স্যার আমরা যদি ডায়াগোনালকে স্যার বেসিক দিচ্ছি রুট লেভেলে, তারপরে আবার হরাইজন্টাল স্ট্রাট দিচ্ছি, অন্য মেম্বারের স্টিফনেস বেশি হওয়ার কথা না স্যার, সেক্ষেত্রে কি কতটুকু ফোর্স আসলে এখানে আসবে ওগুলার পরে? বুঝছো, মানে একটু কনজারভেটিভ। এই যে হিটটা স্যার ওয়েট স্যার এটা স্যার একটু গ্যাপ যেটা এটা যে স্যার ইন্টেনশনালি গ্যাপ এরকম না, এটা স্যার বসাতে কোনো কাজ করতে পারে না। মানে স্যার এই যে ছিদ্রগুলো যে আছে স্যার, দুইটা ছিদ্র দেখা যাচ্ছে স্যার বোল্টিং এর, এই ছিদ্রতে মিলানো
পার্লিন একটা থাকে। বসান আর বাকিটা হচ্ছে তোমার রিলেশন ডিফেক্ট হলো। জি স্যার। তো একটু গ্যাপ না থাকলে দেখা যাবে যে মানে গ্যাপ থাকলে আমরা চিত্রটা সহজে অ্যাচিভ করা যায়। গ্যাপ না থাকলে বরং আটকে টাইট হইতে পারে। খুব বেশি থাকে। এটা কারণে তারা ধরে নেয় যে সফটওয়্যার বেস্ট না কিন্তু স্লিপ ওয়েল্ডেড ইয়ের সাথে মানে ওয়েল্ডেড। ফুল তার ক্লিপে যে উইথ আছে পুরোটাই ওয়েল্ডেড। তাহলে স্যার নায়ক কেন কাটা হবে? আচ্ছা এই থিকনেস আর ওই পার্লিনের থিকনেস কি এক? পার্লিন স্যার খুবই সামান্য 5 2 লাখ মিলিমিটারের কম। এটা ক্লিপটা স্যার পার্লিন টিপিক্যাল পার্লিনের যেটা ওয়ালফার্ড শীট अवेलेबल লাগে 1.4 মিলি থেকে শুরু করে লাইক 2.5 মিলি পর্যন্ত। মোস্টলি আমরা 1.6 এর নিচে ইউজ করি না বা 1.8 এর বেশি যাওয়ার চেষ্টা করি না। ওটাই মোস্টলি যে 20 ফিট 22 ফিট এই স্ক্যানগুলো কভার করে। আর স্যার যেটা রিসেন্টলি নরমালি ইউজুয়ালি 4 মিলি পার্লিনে কি জুম করে এই তো আরেকটা বিষয় এখানে আরেকটা রাফটা তো ডাউনলোড যেটা মেইল অ্যাক্সেস করে সেটা তো আন্ডারস থাকে বেস্ট থাকে তাই না সেটা তো ডাটা ইউনিভার্সিটি একদম জি স্যার এটা এখানে হচ্ছে কিন্তু উইক অ্যাক্সেসে হচ্ছে যে ওইটা হেল্প করে হেল্পফুল কিনা এটা হলো প্রশ্ন একটা হতে পারে যে তোমার অ্যাজ এ হোল আমি যদি ধরে নিই যে সম্পূর্ণ রাফটারে তোমার একটু রিলেশন হেল্প করা সুযোগ পাচ্ছে এই মাত্র রেসপেক্ট ধরে আমি বুঝাতে পারছি জি স্যার মানে ল্যাটারাল লোডে হচ্ছে বা সবগুলো রাফটার পাশাপাশি জি স্যার তাহলে তোমার পুরোটাই হচ্ছে যে মানে বেস বা হচ্ছে না তাহলে তাহলে ওই যে পালিটা কোনো কাজে কাজে আসবে। So, এটা মানে মানে এখান থেকে এই পর্যন্ত আমরা তো হয়তো ধরে নিচ্ছি যে এটা আলাদা আলাদা সেগমেন্ট হয়ে যাচ্ছে এখান থেকে এইটুকু এক একটা আলাদা আলাদা পার্ট কিন্তু মনে করো যে এখান থেকে এই পর্যন্ত সে পুরোটা এই বরাবর বের হওয়ার সুযোগ পাচ্ছে ওইখানে তোমার কোনো ডায়াগোনাল কিছু না তখন সে হচ্ছে যে উইক অ্যাক্সেস বরাবর পুরোটা ইয়ে হচ্ছে so, এটা ম্যাকডোনাল্ডস এর ড্রয়িং এটা পার্লিনের ডিটেইলটাও যদি দেখেন ওরা পার্লিনের ইয়েটা স্লটেড ফুল করে ইউজুয়ালি ক্লিটের সাথে শর্ট কমিউনিকেশন এক্সের দিয়ে আর কি আমি দেখাই দিচ্ছি মানে ফ্রি টু মুভ হরাইজন্টালি রোলার আর কি কিন্তু স্যার এখানে তো পার্লিনে তো মানে বেসিকটাই তো আমরা দিচ্ছি ডায়াগ্রাম অ্যাকশনের জন্য মানে স্যার বলছিলেন যে সবগুলো যদি এক ডিরেকশনে বেন্ড করে ওইটা স্যার কিন্তু রুফ লেভেলে আটকানো বেসিক কত হলো ডায়াগোনাল ডায়াগোনালটা দেওয়া নিচে একটা করবে জি স্যার ডায়াগোনাল আসলে বা আমরা স্টার্ট আছে মানে ডায়াগোনাল প্লাস স্টার্ট দুটাই তাহলে ওটা সম্ভব তাহলে তো তোমার অ্যাডভান্টেজ মানে আমি স্যার এটা কিছুটা কিছু বেনিফিট পাবে না বাট ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ এতে করে কি স্যার বেসিক ডিজাইন আমরা ইয়ে হতে পারে কিনা আনসেফ হতে পারে কিনা বেসিক বা স্টার্ট না তাহলে হয়তো এটা তখন তুমি এরকম যদি পার্লিং সার্ভিস করো স্যার এইখানে একটা আমি মডেল করছি তখন ধরেন স্যার আমি পার্লিং স্টার্ট এটা তো একই লোকেশনে আমরা যে আমরা মানে স্টারগুলোকে আলাদা সেকশন আছে বুক করে দিলে হবে যেখানে হচ্ছে তাই যদি একদম নোডে নোডে একই অ্যালাইনমেন্ট বরাবর বেসিক্যালি তখন আমরা স্টার্ট তোমার মডেল করি মাঝখানে ওটা স্টার্ট তোমার টোটাল কোর্স এইটা এত ঘন ঘন আমরা ব্যাক টু ব্যাক আচ্ছা ঠিক আছে মানে ওদের সমস্যাটা আসলে আমরা আসলে যে
জায়গায় প্র্যাকটিসে কনফিউশনে ভুগে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি বা আমাদের ক্লারিফিকেশনের জন্য বেটার ইয়ের জন্য। তো আমাদের স্যার এটা কারো কারো কাছে হতে পারে, কিন্তু আমিও দেখি যে এই যে জেটটা যে তুমি যে এভাবে দিলা, এটা ঘুরে যাও, এটা ভালো করে বুঝাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ঘুরে গেলে কি হইতো? স্যার ঘুরাই দিলে এটা যেহেতু স্লোপে আছে, এটা এটা নরমালি আমরা সি ইউজ করি না, না করে এটা জেট করার একটা টেন্ডেন্সি বেশি, কারণ এটা ঘুরে যায়। যদি আমি এটা ঘুরাই দেই তাহলে কি হয়? গ্র্যাভিটি লোডে কি হয়? অচল খেয়ে উল্টে যায়, টিপে বার করে আর টেন্ডেন্সি থাকে। সেটা না দেখে তো আমরা সাইড অর মাইনাস সিমেন্ট পুরো অপোজিট হবে। কনফ্লিক্ট যেমন নিচের দিকে আছে না, ঘুরাই দিলে কি হতো? এটা কিন্তু একটা তোমার একটা মোমেন্টাম, একটা টর্ক রেজিস্ট করার সুযোগ পাচ্ছে। ঘুরাই দাও, গ্র্যাভিটি লোডে আর একটা টর্ক রেজিস্ট করে এটা এখন এই যে টেন্ডেন্সি গ্র্যাভিটি লোডে এদিকে এগোতে পারবে, তো সহজে দেখতে পারবে। প্রশ্নটা দেখি মিরর সেটটা ক্লিকটার পরে তখন একটা মোমেন্ট আসবে, এখন ক্লিকটার উপর টোটাল একটা দেখাবে। এটা স্যার এখন ঘোরাইতেছে। দুইটা একটু পাশাপাশি রাখি যদি স্ক্রিনে। এটা একটা কেস, এটা একটা কেস। তো এইখানে যেটা বলছেন যে গ্র্যাভিটি লোডে তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিচের দিকে কাজ করছে। তো তাতে করে স্যার কি মানে টুইস্টিং ঠেকানোর জন্য এটা যদি সি হতো, সাপোজ এরকম হতো। সি হলো তোমার ধরো এখন একটা ব্যালেন্স হচ্ছে, এই এলিমেন্ট স্প্রিংটা হচ্ছে তোমার ওই সিটের সাথে, লোডিংটা হচ্ছে তোমার অপোজিট আছে। এখানে শিয়ার সেন্টার কোন দরকার আছে? হ্যাঁ, শিয়ার সেন্টার আপনি চিন্তা করতে পারেন এভাবে। এখন ধরো যে নোট তোমার এই পার্লেনি ইউজ হবে কোথায়? তো উপরে যেটা তোমার যেটা ফ্ল্যাঙ্ক, সেন্টার এইখানে সেন্টার হলে এটা তোমার টুইস্টিং মোমেন্ট কোন দিকে? এদিকে Downward. কাউন্টার ক্লকওয়াইজ। ডাউনওয়ার্ড, মানে এদিকে। এদিকে হলে এটা তো রোটেশনের টেন্ডেন্সি, এক হলো গ্র্যাভিটি ফোর্স, আপনি হলো ওইটা। দুইটা মিলে এদিকে তার মানে তৈরি হবে, এটা তৈরি হবে। আর উল্টা দিলে দেখো, উল্টা দিলে মানে গ্র্যাভিটিটা একদিকে থাকে আর কিন্তু স্যার বেসিক্যালি মানে এটা স্যার বলতেছে মানে তার বেন্ডের উল্টা দিকে মুভটা আসছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বেশি, আর বেন্ডের আমার এই ক্লিপ দিকে ইয়ে হইলে এর হোক, কিন্তু ওভার শেপ গোল হোক, নাড়াচাড়া যাই হোক, আপনার এটা ফাইনালি একটা ট্যাগ করার টেন্ডেন্সি থাকে। এটা ঠিক আছে, এটা তবে স্যার আমরা এখানে গ্র্যাভিটি লোডিং এর ডিরেকশন এদিকে, স্যাগ্রো দিয়ে আর কি। এদিকে এটাই মানে সাইড রোড দিয়ে তার লোকাল টুইস্টিং যাতে হচ্ছে ইয়ে রাখা যে যায়। মোটামুটি 18-20 ফিট স্কয়ার গুলো স্যান্ডবার সারাই যে সিএলএস স্যান্ডবার সারা। কোন ওরিয়েন্টেশনে দিব এটাও তাইলে ইম্পর্টেন্ট। আমি স্যার এভাবে চিন্তা করি না আগে আসলে, মানে এটা এইভাবে দেওয়া উচিত। আচ্ছা আমরা আবার মডেলে যাই। মডেলে আমাদের আলাপের জায়গা, একটু তাহলে হ্যাঁ মানে যারা করেছি বা করতে গিয়ে আটকে গেছি তাদের দিক থেকে কি সমস্যা ছিল? কথা না বললে মানে হচ্ছে আমরা পারি ধরে নেওয়া যায় আর কি। না কয়েকজন তো ট্রাই করছে, চেষ্টা করছে। আরসিতে স্যার স্কিলে স্কিলে তো বেসিক্যালি আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যে আনবেসলিং, আর একটা হচ্ছে টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জের রেস্ট্রেন্ট কন্ডিশন, এটাই ইয়ে করছে। এত প্যারামিটার আছে, আমি নিজেও কিছু
সিবি যেটা স্যার আগে যেটা ইএসবি তে ডিজাইন করতে হয় সিবি ফ্যাক্টরটা আবার এটা মানে ভুলে গেছে আর কি। সিবি তো স্যার ফ্লেক্সারল ডিজাইনের জন্য সিবি ব্যবহার করা হয় মানে আগে তো স্যার স্টিল ডিজাইন করা হতো সব গ্র্যাভিটি লোডে ফলে দেখা যায় তো যে এন্ডের মানে যদি সিম্পলি সাপোর্টেড হয় আর সিম্পলি সাপোর্টেড না হয় তার সাথে হচ্ছে ফ্লেক্সারাল যে ক্যাপাসিটি ডিজাইনে এই সিবি ভ্যালুটা ইউজ করা হতো ফর্মুলায় তো বেসিক্যালি সিবি 1 মানে হচ্ছে সিম্পলি সাপোর্টেড মানে আমার যদি এন্ড রেজিস্ট্যান্স না থাকে তাহলে সিবি ভ্যালু 1 এটা হচ্ছে মোস্ট কনজারভেটিভ ক্যাপাসিটি ক্যালকুলেশনে আর যদি হচ্ছে কিছু রেজিস্ট্যান্স থাকে এন্ডে কিছু মোমেন্ট থাকে তখন সিবি ভ্যালু 1 থেকে কমতে পারে ফ্র্যাকশনের দিকে আসে তো ফ্র্যাকশনের দিকে আসে মানে হচ্ছে তার ক্যাপাসিটি আমি বেশি ইউটিলাইজ করতে পারছি আর কি সেকশনে বা বেশি সিবি ভ্যালুটা লাইক 1 থেকে শুরু করে এটা 0.5 সম্ভবত স্যার 2.67 আমাদের দিয়ে দিতে হবে নাকি না দিলে ডিফল্ট 1 ধরে ও ডিফল্ট 1 আর যদি আপনি 0 দেন সিবি ভ্যালু তাহলে সে ক্যালকুলেট করবে সে যেমন যদি দিয়ে এর ফিক্স সাপোর্ট হয় তখন সিবিটা আরাম করে উপরে চলে যাবে আমাদের সেটা বেনিফিট বেনিফিটটা আরো অনেকে বেশি হয় ভুলে গেছি ওয়ানটা কম ছিল সিবি সিরিজ দিলে সে অ্যাকচুয়ালি এখানে হিস্ট্রি কন্ডিশন যা পায় এটা যদি সে ক্যালকুলেশন প্র্যাকটিস তাহলে স্যার 0 ধরে তো উচিত সেটা হলো যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মানে তো হ্যাঁ পেমেন্ট সেকশন আমি আর বাড়াইতে চাই না যে সিবি আসলে 2.67 আর 1 বিগ সবগুলোতে করতে পারে ডিম্যাক জন্য বেসিক্যালি ইউজ করা হয় এটা ফ্লেক্সার মেম্বারের জন্য প্রতিটা তো আমিও বুঝি না আরো কিছু আছে রাফটার যখন আমরা লাগে রাফটার অ্যাসাইন করতে রাফটার অ্যানালাইসিস করতে গেলে রাফটার দেখা আছে যে অ্যাকশন লোড প্যারামিটার যদি আমরা দেওয়া থাকে এটাকে আমরা অনেক সময় বাইপাস করতে বাট এখানে রাফটারের পিছনে কিছু অ্যাকশন লোড আছে ওই অ্যাকশন লোডের জন্য যে কম্প্রেশনের জন্য যে মিনিমাম আমাদের কি বলে স্ট্যান্ডার্ড রেশিও 200 মেইনটেইন করতে গেলে রাফটার আসলে পাওয়া যায় এটা ভেরি আনইকোনমিক ওইটাকে বাইপাস করতে ওইটা একটা প্যারামিটার আছে এই কি প্যারামিটারটা ভুলে গেছি দেখো ভুলে গেছে স্যার হ্যাঁ আছে ওর মধ্যে দেখো কম্পারেসিভ এখানে ডেফিনিশন দেওয়া আছে ইউজ না করলে সিগনিফিকেন্স গুলো বোঝা মুশকিল মানে হঠাৎ করে ডেসক্রাইব করতে চাই একটু বিপদ আছে যে ভুলভাল এখানে স্ট্রাকচার আছে আমরা এক্সপিরিয়েন্স মডিফাই স্যার স্টিফনেস মডিফায়ার স্যার শামসার বলছিলেন এটা আমি এখনো প্র্যাকটিস করি নাই যে অ্যানালাইসিসে আছে এটা আমাদের পয়েন্ট ইউজ করতে বলে একদম বড় আমাদের বিএনপিতে কত 10.2 আছে এই স্কুলে একটু চেঞ্জ হয় এখানে একটা মডিফায়ার আছে এটা বিএনপিতেও আছে ওই মডিফায়ার নিয়ে আমরা আপাতত শুনেই রাখি নিজেরা আমরা প্র্যাকটিস দিয়েছি কোর্স দিয়ে একটা বাট বাইরের লোকগুলো অলমোস্ট মডিফায়ার খুব বেশি ইউজ করে না ইমোশনাল লোড যেটা দেখাই যাচ্ছে আসলে ইউজ করতে নোশনাল লোড দিয়ে মডেল যেটা আছে এটা আমি শেয়ার করব পরে আগে হচ্ছে বেসিক মডেলটা আমরা একটু ইয়ে করি প্র্যাকটিস করি নোশনাল লোড এটা আর কিছু না একটা লোড কেস আর কি এটা আলাদা কিছু না লোড কিনে যাবে যে একটা কমান্ড দেখাই একটা আইটারেশনের জন্য কমান্ড দেওয়া লাগে নোশনাল লোড দিলে আমরা তো নরমালি এগুলো আইটারেটিভ অ্যানালাইসিস করছি না সিঙ্গেল অ্যানালাইসিস করছি তো নোশনাল লোড দিয়ে আমরা আইটারেটিভ অ্যানালাইসিস করি কনভার্ট হইতে হয় আর কি রেজাল্ট তো ওইটা সিম্পল আমরা কমান্ড দিয়ে করতে পারি বাট ওইটা আমি শেয়ার করব মডেলটা পরে
So 10.20 তে স্যার সিজমিক প্রভিশন। আচ্ছা, এটা আমরা পরে না হয় দেখবো, দেখে আবার ইয়ে করবো, শেয়ার করবো না। এটা আমিও স্যার আসলে প্র্যাকটিস করি নাই স্টিফনেস মডিফায়ার ইয়েটা এখানে। মডেলিং নিয়ে আলাপ নাই তাইলে ধরে নিচ্ছি। কামরুজ্জামান ভাই, এটা ধরো যে কিছু কিছু বলতে পারবো যেগুলো হয়তো কাজ করি। আচ্ছা, আমরা ঠিক আছে, তাইলে যেটা করি তার মধ্যে যদি যাই, এই যে ফ্রেমের ক্ষেত্রে আমরা এখানে অ্যাসাইন করতে পারি মেম্বার গুলোকে, যেটা অর্ডিনারি মোমেন্ট ফ্রেম হবে, ইন্টারমিডিয়েট হবে নাকি মোমেন্ট ফ্রেম হবে। অ্যাসাইন করার পরে আমি যেটুকু দেখেছি যে স্ট্যাডে আসলে এটা প্রপারলি ক্যালকুলেট করে, মানে এসএমএফ এর প্রথম যে ক্রাইটেরিয়া যে আমার এটা কম্প্যাক্টনেস রেশিও যেগুলো আছে সেগুলো মিট হচ্ছে কিনা। তো আমি দেখেছি যে স্ট্যান্ডার্ড মেম্বার দিলেও সে হচ্ছে কোনো মেসেজ দেয় না, মানে অ্যানালাইসিস এর পরে। তো আমি আসলে এটা সিগনিফিকেন্স বুঝি নাই যে একটা হতে পারে ফ্রেম টু ফ্রেম, যেমন স্পেশাল বলছে যে কলামের ক্যাপাসিটি বিমের ক্যাপাসিটি থেকে বেশি হতে হবে, মানে রেশিওটা 1 এর বেশি হতে হবে কলাম আর বিমের ফ্লেক্সাবল ক্যাপাসিটি, যেটা আইএমএফ এর ক্ষেত্রে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই বা ওএমএফ এর ক্ষেত্রে নাই। এই চেকগুলো করে কিনা এটা আমি জানি না, বাই ডিফল্ট আমি সবসময় কলামের ক্যাপাসিটি বেশি দিয়ে মডেল করি আর কি, এরকম যে ফ্লেঞ্জ আর ইয়ে মিলায়। আমি ইউজ করি না, বাট ডিটেইলস তো খুব সুন্দর দিয়ে দেয়। ইটাপস নিয়ে দেব স্ট্যান্ড আমি স্যার এটা যে কম্প্যাক্টনেস দিয়ে পাই না, আউটপুট পাই না। আর এফইউ তো আমরা মনে হয় ইউজ করেছি, এফইউ এফওয়াই, এটা হচ্ছে কংক্রিটে যেমন আমরা রিভারের ক্ষেত্রে ইউজ করি, এইখানে হচ্ছে স্টিল সেকশন যেটা ইউজ করছি তার জন্য। এইটা তেমন একটা করা হয় না, কেএক্স গুলো হচ্ছে বাই ডিফল্ট 1 থাকে এবং আমাদের মডেলিং এর যে ইনস্ট্রাকশন আছে আর কি, যে কানভাইসে যেখানে কে এর ভ্যালু 1 ই ধরতে বলে ডিফল্ট। এলএক্স এইটা তো আমরা বললামই যে মানে ইউজ করেছি যে আনরেস্ট লেংথ আসলে কত, আর এক্সটা হচ্ছে বেসিক্যালি তার অ্যালং দ্য অ্যাক্সিস ধরা হয় আর কি, এই প্যারামিটারটা আমরা ইউজ করি। আর এটা হচ্ছে কম্প্রেশনের জন্য আমাদের এল বাই আর অ্যালাউবল রেশিও কত। তো একটা স্যার ইন্টারেস্টিং জিনিস, এটা আমি জানি না, এআইসি তে এই ভ্যালুটা 200 দেওয়া আছে কে বাই আর কম্প্রেশন মেম্বারের জন্য, আর বিএনবিসি তে আছে 150। এটার কারণ স্যার, জি স্যার, মানে বিএনবিসি আরো স্ট্রিংজেন্ট করে ইয়েটা দিয়েছে, এটা এআইসি স্যার সব ভার্সনে 200 আছে, কিন্তু বিএনবিসি তে 2020 এখানে 150 আছে আর কি কম্প্রেশন। গ্রাফটা যেটা আছে স্যার ওই ডাউনগ্রেড হওয়া শুরু করে 200 এর পর থেকে। তিনটা স্যার দরকার নাই, শুধু এলএক্স হবে স্যার অ্যালং দ্য অ্যাক্সিস। স্যারের কাছে স্যার এখন যেটা বলেন স্যার, যে যেটা এআইসি তে আছে, মানে বিএনবিসি তে যদি কনফিউশন বা কনফ্লিক্ট থাকে এআইসি টা ইউজ করতে পারো, এভাবে বলেন। আমি আইন বাংলা নিলাম আধা বড় এগুলো স্যার মানে স্যারের লেখক তো স্যার স্যার এখন স্যার লেখক যেই লেখক যে কিছু মানে এটা আমি আইনের মধ্যে এখন আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ এটা আবার ওইটা মানতে পারো, কিছু কথা বলা মানে আইন টিচারদের মধ্যে স্যার এই টেন্ডেন্সি একটু মনে হয় আছে স্যার, যে এটা বর্তমানে স্যার আমরা সবাই মানে ওনারা এটা কনসালটেন্ট দিচ্ছেন, আমরা এটা ধরে নিচ্ছি না আবার আমি এখন তো ফাঁসি লেগে চিন্তা করি পাঁচে বলকে আমার একবার দেখি
স্যার আমি তো দিলে না স্যার আমি আপনি দিলে তো স্যার আমি দিয়ে দেব বলেন না স্যার আমাদের একটা সুবিধা আছে আপনি তো স্যারই বলছেন আচ্ছা এইখানে আমরা যে আমি বলি সবচেয়ে সমস্যাটা হয় কি যে এখন হলো যে তুমি আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করি এটা একটা সমস্যা যখন তুমি ভেটিংয়ের কেসে যাও আমরা সবসময় এটা ভেটিং কেস করতে গিয়ে তখন হলো যে এটা একটা বড় সমস্যা এবং আমি জুনিয়রদেরকে বলি যে আমি স্টুডেন্টটা এই জন্য বলতেছি যে তুমি যখন ভেটিং করতে যাবে এটা ধরো বিএসসি তে বিডিআর এর রিভিউ কমিটিতে যাওয়ার যদি ইচ্ছা থাকে বা যেখানে থাকে তোমাকে কন্টেন্ট এবং স্কিল দুটো টেস্ট করতেই হবে মাঝে মাঝে ফিস টেস্টিং আসতে পারে যেটা আমরা দেখছি তাই না? তো কাজে এইটা থেকে মানে দূরে থাকা বা এটাকে বাদ দিয়ে কোনো সুযোগ নেই। এখন সবাই অনেকেই আমাদের যে আমার ডিভিশনের বহু পোলাপানি কিন্তু বিদ্যালয়ের ওইদিকে প্ল্যান আছে লেভেল আমাদের অফিস গেলে সবাই জানা হ্যাঁ এরকম আধা শিখে কি লাভ হবে কোনো লাভ নেই। আমি ওইখানে যখন যাবা তখন আমি যে কথা যে একটু আগে বললাম তখন আমার কিন্তু গাইডলাইন মতো দিয়েছে নট ইয়েট তারা দেয় বলো কোনো সুযোগ নেই হ্যাঁ এটা নিয়ে যখন মামলা মোকদ্দমা হবে তখন বিএনপিসি ছাড়া করে দিতে আর আরেকটা হলো যে এই কারণে হলো যে স্কিলটা এই যে একটা সুযোগ এই সুযোগটাকে ইয়ে করা ঠিক দ্বিতীয় আরেকটা আমি বলি যে আমাদের হচ্ছে যে যদি বিএনপিসি বিডিআর ইমপ্লিমেন্ট হয় আমাদের তো সবার লাইসেন্স নিতে হবে লাইসেন্স নিতে গেলে আসলে তোমার এই যে অ্যাক্সিডেন্ট হিসেবে বা আমরা তোমার মধ্যে প্রত্যেকটা ড্রয়িং এ একজন লাইসেন্স হোল্ডারকে ডিজাইন করে থাকতে হবে সেখানে আমরা ধরে নিই যে অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে লাইসেন্স হোল্ডার তার মানে কি এসডিএ থেকে ডিজাইনের অ্যাক্সিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই লাইসেন্স হোল্ডার বাইরে চল নাহলে তো তোমার হলো সেই যোগ্যতাটা অর্জন করবে না। তোমাদের তো হয়ে গেছে আমি কিন্তু বারবার জুনিয়রদেরকে বলতেছি কথাগুলো আর আরেকটা মেসেজ দিয়েছেন না অনেক প্র্যাকটিস করি না আমরা কথা বলে ট্রেনিং এর ব্যবস্থা করে সব কিছু আমি বললাম যে তোমরা একটা রিসার্চ ওরাই আমার দায়িত্ব দিয়েছে তোমাদের যার পছন্দ শেখার জন্য এভাবে না আমরা ওনাকে দিয়ে হবে না উনি গল্প বেশি করে এটা ভাই আমাদের স্ক্রিনে দিচ্ছে না ওরকম হলে ইফেক্টিভ ওনাকে আমি তো ক্লাসে বললাম না আপনি ভাই গল্প করেন না করে একটু শেখান উনি হচ্ছে স্যার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবেন না স্যার এই যে কম্প্রেশন মেম্বারের যে ছিল বিএনবিসি তে 150 কেল বাই রেশিও বিএনবিসি তে স্যার কেল বাই রেশিও কম্প্রেশন মেম্বারে 150 বাই ডিফল্ট আচ্ছা মেথড আমরা তো করেছি যে এসডি আর এলআরএফডি দুইটা মেথড আমরা লোড কম্বিনেশন যে মেথড দিয়ে চিন্তা করছি সেই মেথড আমাদের সিলেক্ট করে দিতে হবে এবং মেম্বারে অ্যাসাইন করতে হবে এগুলো তারপরে আমরা কি বিম মেম্বার ডিজাইন করছি নাকি কলাম মেম্বার তো স্টিলে স্যার এইটা হচ্ছে বিম আর কলাম আসলে খুব বেশি সিগনিফিক্যান্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র এসএমএফ এর জন্য একটা ক্রাইটেরিয়া করা আছে যে কলামের ক্যাপাসিটি বিমের থেকে বেশি হইতে হবে তাছাড়া আসলে এটা বিম না কলাম ফর্মুলা কিন্তু সেম বিমের জন্য যে ফর্মুলা দিয়ে চেক করে কলামের জন্য সেম ফর্মুলা দিয়ে আসলে স্কিলে চেক করে তো এটা আমি জানা নাই যে এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা তবে দিয়ে দিতে পারি যে এই মেম্বার গুলো ফ্লেক্সারাল বা বিম মেম্বার এগুলো ভার্টিক্যাল গুলো হচ্ছে কলাম মেম্বার
হ্যাঁ, মানে একদম ইয়ে হিসেবে স্যার, রিসার্চের মতো যে আমি স্পেসিফিক কি কি পার্থক্য পাচ্ছি। সিগনিফিক্যান্ট প্রবলেম নাই। সেটা যেমন স্যার মানে সবগুলাই হচ্ছে স্যার ফ্লেক্সারাল মেম্বার, কলামও ফ্লেক্সারে কাজ করে। খুবই কম। আবার স্যার স্টিলের ক্ষেত্রে তো ইয়েটা নাই যে এটা আমার 10% এর কম স্ট্রেস হইলে সেটাকে আমরা ফ্লেক্সারাল বলবো, আর 10% এর বেশি হইলে কলাম বলবো, এরকম কিন্তু স্টিলে বলা হয় না। স্যার বাকলিং এটা হচ্ছে নেট সেকশন ফ্যাক্টর ফর টেনশন মেম্বার। এটা বেসিক্যালি আমরা যে অ্যাকচুয়াল Shear স্ট্রাট অথবা ইয়ে ব্যবহার করছি, ওই যে বেসিং ব্যবহার করছি, এগুলোতে আসলে কি হয় যে একটা ফুল সেকশনের মধ্যে অনেক সময় ছিদ্র করা হয় বোল্টিং এর জন্য, তখন কিন্তু নেট সেকশনটা কমে যায়। তো সেটা ফ্র্যাকশনালি যেটা ওই যে সাজ্জাদ স্যার আমাদের ক্লাস থেকে বলেছিলেন এটা 1 থাকে বাই ডিফল্ট, বাট এটা 1 রাখাটা ঠিক না, যেহেতু কিছু পাস করাই হয় যদি হচ্ছে বোল্টেড হয় কানেকশন গুলো, সেক্ষেত্রে নেট সেকশনের জন্য হয়তো 20% অথবা 25% কমায় নেওয়াটা। উনি স্যার 80% এর কাছাকাছি, মানে 0.8 ইউজ করার কথা একটা বলছিলেন, 0.8 ইউজ করা যাইতে পারে। টেনশন মেম্বারের তো তোমার স্ট্যান্ডার্ডের লিমিট আছে 300 300 মোটামুটি দেখা যাচ্ছে যে টাইপের মেম্বার টেনশন ইউজ করা হয় আর 300 যখন মেইনটেইন করা হয় তখন বেসিক্যালি এটা কমানো না কমানো খুব বেশি কিছু আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে তুমি এটা কমাইতেছো একটা ক্রস সেকশন, যেটা ক্রস সেকশনে আসলে আরো তুমি এটাকে কমাই ফেললা বলে, বাট ইন রিয়েলিটি ওখানে মোস্ট অফ দ্য কেসেস কভার করবে এল ওভার 300 উইথ ক্যালকুলেটর কভার ওই ওর কারণে যেটা পাবলিক দুটো সেকেন্ডে খুব স্টকি মেম্বার ছোটখাটো মানে স্যার যদি এরকম হয় যে কম্প্রেশন গভর্নিং হয় তখন এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি স্যার টেনশন গভর্নিং হয় যে কম্প্রেশন আমার হয়তো বেসিংটা আছে, সেক্ষেত্রে আর যেটা বললেন যে স্লেন্ডারনেস রেশিও আগে গভর্ন করার কথা, না হলে এইটা হয়তো আসবে নেট এরিয়া মানে ওগুলা কম্প্রেশন আর টেনশন যখন বেসিং আছে বা এফএসবিএল বেসিং, দুই সাইকেলে কিন্তু দুই রকম, কখনো কম্প্রেশন আসবে কখনো টেনশনে যাবে। তো স্যার একই মেম্বার আপনি যদি দেখেন যে সিঙ্গেল মেম্বার হিসেবে যখন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্প্রেশন কমন করে তার কাপলিং লেংথের লিমিটেশনের কারণে। ইয়ে দেখতেছে টেনশন মেম্বারের ইয়ে দেখা, এই যে the maximum slenderness limit for design of a structure member in tension shall be 300 unless it is justified by comprehensive dynamic analysis. নাসির ভাই shall be বলে দিছি। জি, ইয়ে তো একই, মানে এই কথাগুলো একই আছে, শুধু কম্প্রেশনে কেন জানি ভ্যালুটা 200 থেকে 150 কথা একই আছে। আচ্ছা, এটা এনএসএস গেল। প্রোফাইল হচ্ছে আমরা যখন সিলেক্টেড প্রোফাইল থেকে ইয়ে করতে চাই, যে আমাদের টুল সেকশনের মধ্যে ডিজাইন করব, তখন হচ্ছে প্রোফাইলটা আমাদের টেবিল আকারে হয়তো দিয়ে দেওয়া লাগে, বাট আমি ইউজ করি নাই, কারণ আমাদের তো টুলে করা হয় না আসলে, ইউজ করি নাই। আর পারমিসিবল রেশিও এটা তো বাই ডিফল্ট 1 থাকে, স্পেস রেশিও যেটাকে আমরা বলি, ডিমান্ড রেশিও, তো সরি ডিমান্ড ক্যাপাসিটি রেশিও। তো সেটা অনেক ক্ষেত্রে অনেকে কেউ 0.9 বা 0.95 একটু কনজারভেটিভলি কমায় নেন অনেক থেকে, কেউ বাড়ায় নিতেও দেখছি আর কি, 1.1 পর্যন্ত 10% ওভার স্পেস অ্যালাউ করে, এরকম দেখছি, বাট এটা আমরা করি না। পাচ্ছি স্যার, মানে ধরুন স্যার আপনার রিপোর্ট জেনারেশনের জন্য তখন হয়তো আপনি, না না স্যার, আপনি হচ্ছে ডিজাইনার হিসেবে মানে চাচ্ছে আমি শুধু আউটপুটের সাথে কম্পেয়ার করব, মানে টিপুলার আকারে আমি দেখতে চাচ্ছি, তখন স্যার আপনি যদি 0.9 দেন তখন 0.9 এর সাথে কম্পেয়ার করবেন যে সেই রেশিওটা কি 0.9 ঠিক আছে। ওয়ানের বেশিটা চুরি নাকি স্যার?
আমাদের বেশি হলে এখানে সাপ্রেস আগে মানুষ করতো কিন্তু সবগুলো এখন এগুলা বহুত চালাক হয়ে গেছে জানা করে দেয়। আচ্ছা, এখানে সিসমিক প্রভিশন উইল নট টেক উইল বি টেক, এটা এটা আসলে আমি সিগনিফিকেন্ট জানি না, মানে স্টাডি আমি কোনো মেসেজ দেখি না স্যার সিসমিক এর জন্য। আসলে আমি এটা খুব কিছু বলতে পারতেছি না কারণ স্টাডি মাল্টি স্টুডেন্ট বিল্ডিং হলে স্টাডি আসলে আমি মোস্টলি করি না বললেই চলে। স্টাডি শুধুমাত্র শেখতে এটা হলো শিয়ার ল্যাগ ফ্যাক্টর। শিয়ার ল্যাগ ফ্যাক্টর হচ্ছে যখন একটা মেম্বার ইয়েতে থাকে, টেনশনে থাকে, তখন যদি কনসেন্ট্রিক হতো তখন তার ফুল সেকশনটা এফেক্টেড থাকে ওই পয়েন্টের কাছাকাছি যায়। আর যখন হচ্ছে মানে যদি এরকম হয় স্যার একটা বক্স হয় অথবা সি সেকশন হয়, তখন তার নিউট্রাল অ্যাক্সিসের সাথে জয়েন্ট ইন্টারফেসে একটা এসেন্ট্রিসিটি থাকে। তো ওই এসেন্ট্রিসিটির কারণে একটা হচ্ছে এফেক্টিভ যে এরিয়া আমরা ধরছি সেটাকে কমায় নিতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে শিয়ার ল্যাগ ফ্যাক্টর। এটা হচ্ছে টেবুলার আকারে ইয়েতে দেওয়া আছে স্যার, আমাদের কোন টাইপের মেম্বারের জন্য কি ফর্মুলা দিয়ে বের করতে হবে shear lag factor দেওয়া আছে। তো এটা মানে সাধারণত ফুললি কনসেন্ট্রিক হয় না জয়েন্টের সাথে, এই জন্য শিয়ার ল্যাগ ফ্যাক্টরটা একটু কমায় নিতে সাজেস্ট করেন আর কি এক্সপার্টরা, এটা 0.9 বা 0.8 এরকম করে নিতে বলেন। এই যে চ্যানেল যে বক্স এটা তো বলাই আছে সেই ভেক্টরে ফর্মুলা আছে স্যার, তো আমরা মেম্বার অনুযায়ী ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বসাইতে পারি। আর এসএনইউ এটা হচ্ছে বিল্ট ইন মেম্বার আমাদের ওয়েল্ডেড হবে নাকি বোল্টেড নাট টাইট হবে। তো এটা দুইটার মধ্যে কি স্যার কোনো তফাৎ আছে যে বিল্ট আপ থেকে নেট আমি অ্যাসাইন করি না, কিন্তু আমরা তো সাধারণত ওয়েল্ডেড বা প্রিটেনশন বোল্ট এই ইয়েটা এই পদ্ধতিতে করা হয়। ইউজ করি নাই কখনো। এটা আমরা কানেকশন ডিজাইন করতে গেলে কি লাগে এটা এটা স্যার মেম্বারের জন্য, বিল্ট আপ মেম্বারের জন্য, কানেকশনে না। এগুলো মানে তেমন একটা সিগনিফিকেন্স ইউজ করা হয় না। আর এটা গার্ডার ডিজাইনে স্টিফেনার প্লেট দেওয়া লাগে মানে সার্টেন স্পেসিং এ, যাতে হচ্ছে প্লেটে লোকাল বাকলিং না হয়, মানে অনেক ডেপথের গার্ডার হয়তো 5 ফিট 6 ফিট ডেপথের গার্ডার, তখন দেখা যায় প্লেট গুলো খুব পাতলাতে ডিজাইন করা হয় ফিউশন ক্যাপাসিটি যাতে প্লাস্টিক ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারে, তখন ইন্টারমিডিয়েট অনেক স্টিফেনার দেওয়া লাগে। ওইটার প্লেট গার্ডের ডিজাইন ইকুয়েশন গুলাই আলাদা। এটা এখানে চাইছে এটার প্লেট গার্ডের মানে স্টিফেনার স্পেসিফিক দেওয়া যায় এরকম ভাবে যে kind of তার depth like depth হলো হয়তো 1.5 মিটার, এর চেয়ে কম স্পেসিং হতে পারে বা বেশি হতে পারে, স্পেসিং এর অনেকগুলো থ্রেশহোল্ড আছে, সেটা অনুসারে ক্যাপাসিটি কমানো করতে পারবে এখানে। এটা সেগমেন্ট বইয়ে খুব সুন্দর করে করা আছে প্লেট গার্ডারের অঙ্ক, মানে স্টিফেনার কোনটা ফুল ডেপথ হবে, কোন পার্শিয়াল ডেপথ হবে, কত দূর দূর হবে, এটা খুব সুন্দর করে করা আছে। ট্র্যাক ট্র্যাকটা হচ্ছে আউটপুট, আমরা কি একটু ডিটেইলে যাই নাকি কম ইনফরমেশন চাই এরকম। আর ইউএনবি ইভেন্টে একটা আলাপ হয়েছিল, ইউএনবি হচ্ছে একটা সেকশনের বটম ফ্লেঞ্জের আনসাপোর্টেড লেংথ স্পেসিং কতখানি। তো যেটা যে অনেকবার শেয়ার করেছে আর কি ইলিয়াস রবিন, যে বটম ফ্লেঞ্জ আমরা সাধারণত দেখা যায় অল্টারনেটিভ স্পেসিং এ ইয়ে করি, আটকাই। এটা কি মনে আছে সবার ইউএনবি দেখার দরকার আছে? আমার একটা প্রশ্ন, আমি যদি মডেলের পারমানেন্ট নামে আসি, উনি আসতে আমার বটমটা দিতে হবে, জি স্যার, জি স্যার, বটমটা দিতে হবে, তাই তো? জি স্যার, পারমানেন্ট যদি না থাকে তাহলে টপ বটম দুটো যাবে, জি স্যার। ঠিক আছে? কলমের ক্ষেত্রে স্যার এটা আমরা মানে সাধারণত তার ফুল লেংথ যতখানি গার্ডে তো মানে এখানে তো স্যার টপ ফ্ল্যাঙ্ক বটম ফ্ল্যাঙ্ক গার্ড স্যার মডেলে সাধারণত আমি করি নাই, এখন যদি স্যার মডেলে করা হয় তাহলে বলে দিতে হবে আর কি। কলামের নরমালি স্যার যেটা ঠিকই বলছে, আমরা বলে থেকে ইউজ করি। ওই বেস একটা পরে কাজ করে দিতে পারতেছে
এটা কেমন লাগে? দেখেন না, otherwise তো আমরা এই কলামেন্টে use করি না। কখন জায়গায় হয়তো দেখা যাচ্ছে একটা না স্যার, ডিফাইন করা তো হয় না স্যার। কলামের ক্ষেত্রে টপ বটম এটা কোনটা হবে স্যার? এটা তো করি নাই। আমি যেটা করি স্যার, এটা হাইট পর্যন্ত তো বিকল থাকে। দেখা যাচ্ছে ডার্ক থাকে না, তো আনসাপোর্টেড ম্যাক্সিমাম তো এটাই হয়। ম্যাক্সিমাম এই বেনিফিট নিলেও অনেক থাকে, কম না। ধরো 20 ফিট 25 ফিট হাইটের একটা কলামে তুমি যদি এরকম দাও যে 2.5 মিটার, তারও বেনিফিট কিছু আছে। অল্প পক্ষে আমরা নেই না। আরেকটা স্যার স্ট্রাট দেওয়া হয়। আরেকটা স্ট্রাট দেওয়া হয়। ওই যে স্যার হরাইজন্টাল মানে পেরিফেরাল ওয়ালে স্ট্রাট এলিমেন্ট হিসেবে বক্স বা কিছু একটা। ইয়েতেও স্যার ওয়ালেও হচ্ছে কলাম বরাবর স্যার হাইট বেশি। বটম নাই। এটা পর্যন্ত আর কি। বটম তো স্যার ফুল টাইম এই যে ওই যেটা দেখাইলো জানালা টপ পর্যন্ত বিকল, এটা আমাদের দেশের ফ্যাক্টরি। তাই আমরা তো তাই হয়তো দেখা যাচ্ছে নিচে একদম তিন তেল থেকে পুরোটাই শিপ। তাদের আলাদা। আমাদের দেশের প্র্যাকটিস হয়ে গেছে যে আমরা জানলা পর্যন্ত আসছি। তারপরে আমাদের তাইলে স্যার কলামে কি দাঁড়াইলো? মানে ইউএনবি ইউএনটি আমরা সাধারণত চাইলে ইউজ ইউজ করতে পারি। করি না। এটা হচ্ছে ওয়েল্ডিং এর টাইপ, এটারও সিগনিফিকেন্স শুধুমাত্র এই টেস্টের সেকশনের জন্য বলতে, এটা আমি ইউজ করি নাই, বলতে পারবো না এটার ইয়ে কি। তো এখানে প্যারামিটার অনেকগুলো আছে, এগুলো যদি বুঝে ইউজ করতে পারি তাহলে হয়তো আমরা অপটিমাইজেশনে বেনিফিট নিতে পারবো আর কি, এই সুযোগটা আছে। আচ্ছা, এখন রেজাল্টে যাই। একটা জিনিস আমরা যদি এটাকে এই যে সেকশনের এটা মাঝখানে কখনো কখনো স্প্যান বড় হয়ে গেলে মাঝখানে হয়তো ওই যে মিড স্প্যান মোমেন্টের জন্য প্রয়োজন হতে পারে। মডেল স্যার আমাদেরই, এখানে হয়তো না হলেও চলবে, এটাই বলতে যাচ্ছিলাম আর কি। এই জায়গায় এটা তো আর্ট শেপে আছে, এটা হয়তো ডিফ্লেকশন কভার করবে না। ছোট স্প্যানের জন্য এখানে মোমেন্টও কভার করবে না। আর যেটা আমরা দেখাতে জানি। আচ্ছা, এইটা তো আমার মডেলে আমি অ্যানালাইসিস থেকেও বুঝতে পারবো যে আমি লাগবে কিনা। আচ্ছা, এই যে স্যার এন্ডে হচ্ছে 0.89 এর মতো, আর মিড স্প্যানে 0.6 এর মতো আর কি। তো এইখানে আরো আমরা কমাইতে পারবো, সাইজ কমাইতে পারবো। না, রিলিজ নাই স্যার। হুম? সেপারেট তো করা মনে হয় ডিফিকাল্ট স্যার। মানে এখানে যেটা বিএনবিসি স্যার কি বলছে যে
ডিজাইনটা করবো ভাবে যাবে এইকে ল্যাটারাল তোমার আচ্ছা, সেক্ষেত্রে স্যার হেড চেঞ্জ করে সেপারেট করতে হবে। জি স্যার, একই ডিরেকশনে এরকম স্যার বিল্ডিং। আমাদের একটা আছে না আমাদের তো এসিআই আছে পারি না শেয়ার হলো যেমন রেগুলার মধ্যে 95% ক্যাপাসিটি হবে তার শেয়ার should be ignored because সেটাকে আমি চিন্তা করে তাহলে অ্যানালাইসিস কি হবে সেটা কাইন্ড অফ ফর শেয়ার হল আছে একটা ফ্রেমে ভিউ কলাম আছে ভিউ কলামটাকে বলতে তোমার গ্র্যাভিটি লং মানে ইউনিট সিস্টেম শেয়ার হল সেটা তো আসলে আমরা তো এখনো যে এটা স্ট্যান্ডার্ড different system, different element, different level different ওইভাবে কিভাবে মডেল করা যায় এই স্যার আপনারা স্যার আমরা কিভাবে করবো? কোনটা বিমে? দেখা আছে দুই এক পাশে শেয়ার হলে সিটি আর এক পাশে দুইটা কাছাকাছি হয়তো 38 প্যানেল আছে এটা লজিক্যাল স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই করে কবে যাচ্ছে ডিমের মতো কাজ করতেছে বাট মডেল শেয়ারে ফেল করবে স্যার। শেয়ারে ফেল করবে। না, এটা তো স্যার স্ট্যান্ডার্ড হিসেবে করলেও দেখা আছে যে তখন আমি তুমি হয়তো তোমার টেকনিক্যাল সেকশন দিতে পারবে না যা স্যার। দরকার স্যার আমি ওইখানে স্টিফনেস বলছি যে অনেক বেশি, সে প্রচুর লেটার লোড নিবে, আবার তার ক্যাপাসিটি আন্ডার ক্যাপাসিটি যদি রাখে স্যার তাহলে তো এটা মানে ইনকনসিস্টেন্ট হবে। ইনকনসিস্টেন্ট হলো বাট দেখো ওই বলে যাচ্ছে তখন আসলে ঘটনাটা ঘটবেটা কি ধরো যে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস এরকম আছে ওটাকে আমি মিক্স করে জাস্ট লিখ দিলাম তো ওটাকে অ্যাকশন করছি দিলাম মোবাইল ইয়ে করবে না তখন কি হয় তখনও স্যার হিউজ শেয়ার আসে, ইউজ শেয়ার মানে শেয়ারে ফেল করবে স্যার এই এটা। যখন দেখছো তখন শেয়ারটা বেসিক্যালি ফেল হয় তখন জাস্ট এটা ফলানো যখন তুমি মোবাইল খুলে রিলিজ করে দিচ্ছ স্যার মোমেন্ট রিলিজ করার স্যার মানে আমি যেটুকু দেখছি স্যার হয়তো ভুল হইতে পারে, কিন্তু স্যার মোবাইল রিলিজ করলে শেয়ার শেয়ার মনিটর
শেয়ার মার্কেটে গভর্নমেন্ট যদি রিলিজ করে দাও ওই শেয়ার আসে তখন এটা অ্যাকচুয়াল ফোর্স পেপার হিসেবে কাজ করে অ্যাকচুয়াল ফোর্স পেপার হিসেবে যদি আমরা দেই তাহলে ঘটনাটা ঘটে তখন বেসিক্যালি যে শেয়ার হোল্ডারের মধ্যে যে কাপড় সেটা কাজ করবে না। ওই ফোর্সটা তখন ডিসিমিনেট হয়ে পাশাপাশি প্রভাব ফেলে দিবে তো দ্যাট ইজ দা হলো যে ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমরা ওইটা মেনটেন করব ধরে নিচ্ছি ওই লেভেলের মোমেন্ট আসলে কলাম বিল্ডিং করবে কিন্তু করলে কি হবে ডিস্ট্রিবিউশন আশেপাশে সরাসরি চলে যাবে সো ইন আ সেন্স যদি আমরা পুরো ভুয়া অবস্থায় আছি পারতেছি ওই বেনিফিটটা আমরা দিলাম পুরো প্ল্যাকেজ রাইট বাস্তবে যা করার তাই করবা তো ঘটনা বেট করতে ওগুলো শেয়ার বিমি আর কি বিমি স্প্যান অথনি ডিফল্ট হবে না আর কি মানে শেয়ার ফিল করে যদি এটা আমরা আমি যখন ডিজাইনে যাবো ড্রয়িংয়ে যখন যাবো তখন ডিটেইলিং আমাকে যেটা করতে হবে সেটা হলো যে অ্যাটলিস্ট সার্ভিস নোডে ওই জায়গায় ট্র্যাক না করে ব্যাক না করে সেই পরিমাণ মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে আমি ধরে নিলাম যে এটা সার্ভিস নোডে করতে হবে না পুরো স্টেজ আসবে বলে এটা হচ্ছে আমি স্যার পার্সোনালি যেটা করি যে প্র্যাকটিক্যালি যে সাইজের মেম্বার দেওয়া এখানে পসিবল ওই মেম্বারে ডিটেইলিং এ থাকলে যে পরিমাণ ডট পেজ দেওয়া সম্ভব ওইটা দিয়ে দিই তারপরে আর ডিটেইলস দেওয়ার পরে এটা করতে হবে আর ডিটেইলস দেওয়ার পরে এটা করি ডিটেইলস দেওয়ার পরে ডাউনলোড আসলে রেঞ্জ দেয় না এটা বের করবে করো যেগুলো আর্কিটেক্টের সাথে কথা বলি তো বলে যে ভাই এটা দিন যাওয়া সব পুরো দিকে দিও না কোনো জায়গায় কলম সার্চ করো মানে যা লাগে তা দিতে হবে আচ্ছা না আমি যখন এন্ড করবো তো অন্য জায়গা বাড়তে থাকবে এটা তো আরেকটা কেস আছে সবার জন্য শিয়ানোলার মধ্যে স্টিফনেস মডিফায়ার করি তিনি কি আপনারা ফিল করতে সবাই আমরা দেখি ইউজ করে আমি জানি না তারপরে শিয়ানোলার এর ট্র্যাক করে কি করে না অনুযায়ী স্টিফনেস মডিফায়ারটা দিতে হবে ফোন কোনটা অ্যাভেলেবল দিবে প্যারামিটার তো আছে ওখানে বহুত কোনটার মানে কি দেওয়া full type দাও আর বিশেষ তিনটা ফোনে ট্যাগ দাও দুটো অলমোস্ট আর এটা 80% ঠিক আছে এটা দেখতে পাচ্ছি বেশি ডিফার করে না খুব বেশি ডিফার করে না তুমি প্রিসাইজ করার জন্য ওই ভেরিয়েবল করতে পারো এটা স্যার কাজে লাগতে পারে যদি দেখা যায় যে ডিপ মার্জিনালি হচ্ছে ওভার হয়ে যাচ্ছে তখন হয়তো কন্ট্রোল কিন্তু মোমেন্ট ধরে একটু চেঞ্জ করে দিতে হবে শিয়ার বলা যেগুলো করা যায় শিয়ার হচ্ছে আউট অফ প্লেন ওইটাই বলতে যাচ্ছি এটা ফলো করে আউট অফ প্লেন এটা বেটি জন্য আমরা জিরো জিরো ইজ out of plate bending
না স্যার, আমরা কিছু মিনিমাইজ করতে পারি। জিরো দেওয়ার মানে কি স্যার? সে হচ্ছে ল্যাটারাল স্টিফনেস দিচ্ছে না আমার এটা আবার কলামে। কলামে যাচ্ছে। কলামটা স্যার কনজারভেটিভ ডিজাইন হবে আর কি। কনজারভেটিভ হবে। আর না হলে শেয়ার হলে স্যার এনফোর্সমেন্ট ডিমান্ড মানে অনেক আউট অফ বেড়ে প্ল্যান যায় দিয়ে স্যার। দিবে। তাহলে আমার মনে হয় যে যদি বাউন্ডারি জোন ডিফারেন্ট হয়, বাউন্ডারি জোন 5 ফিট স্যার পুরোটাই বাউন্ডারি জোন। মানে 5 ফিট যদি লেন্থ হয় তাহলে পুরোটাই বাউন্ডারি জোন। বেসিক্যালি পুরোটাই বাউন্ডারি জোন। সেই হিসেবে আমরা বলতেছি যারা যেগুলো বাউন্ডারি দেই আউট অফ প্ল্যান না নিলে সেটা কনজারভেটিভ থাকলো কিন্তু হয়তো অনেক বেশি ভালো থাকে। মানে স্যার করলে কি ক্ষতি আছে কিনা এটা আমার কাছে মনে হয় যে প্রথমে এটা ঠিক করি স্যার। মানে আউট অফ প্ল্যান যদি ক্যাপাসিটি ধরি স্যার সেক্ষেত্রে কি ক্ষতি আছে? ধরলে না দুটাই স্যার মানে না ধরলে তো ক্ষতি। না ধরলে ক্ষতি না, কনজারভেটিভ। ধরলে হলো যে তাহলে না ধরলে ধরলে ডিমান্ড অনুযায়ী আমাকে প্রোভাইড করতে হবে স্যার। ধরলে স্যার সেক্ষেত্রে কম আছে। না ধরা মানে হচ্ছে আমি ওটা আউট অফ প্লেন ক্যাপাসিটি কনসিডার করছি, তাহলে ক্যাপাসিটি দিতে হবে আর কি। আচ্ছা আরেকটা যদি মডেল করে বেসমেন্ট বলতে এখানে মডিফাইটা দরকার আছে স্যার আদৌ? মানে শুধু যদি বেসমেন্ট রিটেনিং ওয়াল হয় এটা তো আসলে তেমন একটা ক্র্যাকিং মানে এমনি আইডিয়ালি খুব বেশি ক্র্যাকিং হয়তো হওয়ার কথা না, হিউজ স্টিফনেস। অ্যানালাইসিসের পার্থক্য আসলে যথেষ্ট আছে। আমি যেটা প্র্যাকটিস করি আলটিমেটলি আমি যখন ডিজাইন ডিপটির জন্য হয়তো আমি কিছুটা ডিজাইনের সময় এটা না স্যার তো মনে হয় বলছেন স্যার বেসমেন্ট রিটেনিং ওয়ালের ইয়েতে স্টিফনেস মডিফায়ার। ঢালাই দিয়ে বলতেছি ডিজাইন করি। রিটেনিং ওয়াল সমাজে করে ভিতরে কমপ্লিট রড কমাস কমাস ভিতরে ওয়াল তুলে সিগন্যাল দেওয়ার পরে ঢালাই দিয়ে তখন বেসমেন্ট ওয়াল রাখি তবে ওয়াল স্টিফনেস আমাকে ইনলাইন বিল্ডিংটা একদম যত মিনিমাম করা যায় লাইক তারপরে আমি করি কি কলমের বাইরে কলমের বাইরে কিন্তু বিমে বেসমেন্টের বিমে আমি যদি ওয়াল দিয়ে মডেল করি তো হিউজ মানে রড দেয় খুবই কম তো এটা হচ্ছে আর্চ শেপ রুফের আর কি উইন্ড লোডের ক্রাইটেরিয়া। এখানে একটা প্যারামিটার আছে আর, এটা বলতেছে রাইজ টু স্প্যান রেশিও। আমাদের আর্চ শেপ রাইজ টু স্প্যান রেশিও বলতে আসলে এটা স্প্যান আর আমার এই আর্চটা হরিজন্টাল লেভেল থেকে কতটুকু রাইজ হচ্ছে সেটা হচ্ছে আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা হচ্ছে রাইজ টু স্প্যান রেশিও। স্প্যান বলতে তো স্যার আমরা এত এই কলাম টু কলামের যে মানে আর্চ সেই বিমটার যে স্প্যান সেটা, রাইজটা হচ্ছে স্যার হরিজন্টাল পয়েন্ট থেকে এই আর্চটা কতটুকু উপরে উঠছে সেটা। এটা স্যার ওই এটা ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। তো ওইখান থেকে স্যার আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে এখানে স্যার দেখেন উইন্ডওয়ার্ড কোয়ার্টার, সেন্টার হাফ আর লিওয়ার্ড কোয়ার্টার তিনটা সেগমেন্টে আর কি আসছে। তো উইন্ডওয়ার্ড কোয়ার্টার মানে আমরা স্যার যদি সেগমেন্টটাকে তিনটা ভাগ করি তাহলে তিনটা ভাগ অ্যাকচুয়ালি ইকুয়াল না, চারটা ভাগ করতে হবে। চারটা ভাগ করে একটা কোয়ার্টার উইন্ডওয়ার্ড কোয়ার্টার আর লিওয়ার্ড সাইডে লিওয়ার্ড কোয়ার্টার আর সেন্টারে দুইটা পার্ট, এই হচ্ছে। জি স্যার। আর আর এর কিছু এখানে নোট আছে যে এটা সবাই এখানে আমারও একটা কনফিউশন ছিল এই যে এটা তো মনে হয় ঠিক করছে। আগের বিএনপিসি তে একটা ইয়ে ছিল স্যার 1.5 আর মাল্টিপ্লাই কেন একটা ইয়ে ছিল, ঠিক আছে।
এনি হাইটের এখানে মানে ২ ডিরেকশনের উইন্ডের কথাই বলছে। যদি আমরা মানে মডেলের রেসপেক্টে বলি উইন্ড এক্স এবং উইন্ড জেড, তবে থিটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 10 ডিগ্রি হয়, তাহলে আমার h/l রেশিওর সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে থিটা। তো এটা যদি স্যার 10 ডিগ্রির বেশি হয় এবং h/l রেশিওর সাথে h টা হচ্ছে আমার এই এভারেজ হাইটটা, মিন হাইটটা যেটা। আর l হচ্ছে b এর অপোজিট যে মানে l কিন্তু এখানে চেঞ্জ হবে স্যার। মানে উইন্ড ডিরেকশনের প্যারালাল যেটা সেটা হচ্ছে l, আর উইন্ড ডিরেকশনের পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে b। হ্যাঁ, এটাতে পড়ে আর কি স্যার। তো এখানে কিছুই আছে ইন্টেন্সিটি মানে সবচেয়ে বেশি হয় হচ্ছে মানে স্টার্ট মানে উইন্ড ডিরেকশনের স্টার্ট থেকে h/2 লেংথ পর্যন্ত। এটা কিন্তু মানে হাইটটা যেটা আছে সেটাকে h/2 করলে আমার h/2 মানে এখান থেকে h/2 পর্যন্ত যত যাব সেটার এখানে ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি। তারপর আসলে h/2 এবং h/2 থেকে h একই, দুইটার ভ্যালু একই। এখানে ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি। তারপর যত সামনের দিকে যাব, আমি যত এখান থেকে সামনের দিকে যাব আমার ইন্টেন্সিটিটা কমতে কমতে মিনিমাম হবে হচ্ছে 0.3। আলাদা আলাদা স্যার ওটা। উইন্ডওয়ার্ডটা যদি আমি স্যার লেফট টু রাইট ধরি তাহলে উইন্ডওয়ার্ড ওয়াল এটা উইন্ডওয়ার্ড রুফ না, ওটা আবার স্যার আলাদা। এই রূপগুলোতে আবার একটু বেশি সেকশন হবে মানে এই যে এটা হচ্ছে স্যার মাল্টি কেবল জোন ওয়াইজ স্যার ভাগ করে আপনি জোন ওয়াইজ। না স্যার, জি স্যার এলআরবি এর ডেফিনিশন না, এটাই এল হবে স্যার। স্যার এটা মনে হয় স্যার এখন কি স্যার প্র্যাকটিস করে কিনা জানি না, কারণ এই ভ্যালি গাটারের এখানে স্যার মানে ভ্যালি গাটার ফেল টেল করে এরকম অনেক তো অনেক কঠিন। জি স্যার ওই গাটার মানে পানিটা লম্বা স্প্যানে, জি স্যার। স্যার এখানে h/2 এ নিয়ে কনফিউশন স্যার। মানে এই সেকেন্ড ইয়ারটা হচ্ছে 10 ডিগ্রির নিচে এবং মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে উইন্ড জেড এর ডিরেকশনও ঠিক একই। আমি তো দেখে দেখাই।
বেশি প্রেশারটা থাকে স্যার আমার এইচ ডিসটেন্স পর্যন্ত ম্যাক্সিমাম প্রেশার। এইসব ক্ষেত্রে মানে 10 ডিগ্রির নিচে হলে আসলে আমার উইন্ডওয়ার্ড গ্রুপ আর লিওয়ার্ড গ্রুপ কিছু থাকে না আলাদা। আমার এইচ পর্যন্ত একটা প্রেশার, 2h পর্যন্ত স্যার আরেকটা প্রেশার। এইচ থেকে 2h পর্যন্ত। আর গ্রেটার দ্যান 2h হলে স্যার আরেকটা প্রেশার। জি স্যার। মিড রুপ কিন্তু ডিসটেন্স স্যার নিবেন হচ্ছে যে মেইন রোড হাইট যেটা এটা ডিসটেন্সটা আর কি। আবার স্যার আমি যখন উইন্ড ডিরেকশন স্যার এদিক থেকে ধরবো আর কি, এই পাশ থেকে উইন্ড ডিরেকশন ধরবো লংটিটিউডাল রেডিও, আমার এই বেগুলো এদিকে ডিসটেন্স হচ্ছে এইচ পর্যন্ত এক ধরনের প্রেশার হবে, তখন 2h পর্যন্ত এক ধরনের প্রেশার হবে, আবার 2h এর পরে গেলে আরেক ধরনের প্রেশার হবে। ভিডিও মনে করছে আমাদের কোনো ফাঁকি ফুকি আছে। টোটাল পয়েন্ট করতে গেলে আসলে সময় লাগে। টোটাল বেরিয়ে আলটিমেটলি আগে রাস্তা ভালো করা হবে। না প্রথম করতে হবে অ্যাকুরেট। আসলে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা আছে। বোঝা যাবে তখন স্টেপে তো result interpretation. That's contrast. Result. Now, ये देखा है मुझे तो देखा है साइन बोर्ड और डिजाइन लगे ना हमारे साइन बोर्ड डिजाइन साइन बोर्ड डिजाइन साइन बोर्ड डिजाइन যেমন আসে কিংবা ওপেন শেল আছে প্রচুর ওপেন শেল ব্ল্যাক বোর্ড সার্টিফিকেশন সাইন বোর্ড এবং আমাদের ওপেন শেল এইটাই যন্ত্রণা সাইনের অভাব সমস্ত বইটা আমার আরেকটা কেবল সমস্ত বইটা আমার আরেকটা স্যার এটা হচ্ছে ওপেন শেড ওপেন শেল ক্রাফট ওপেন শেড আর উপরে ট্রাস্ট টাইপের আছে, এটা হচ্ছে ওপেন শেড ট্রাস্ট। আর এটা হচ্ছে স্যার মানে ট্রান্সভার্স ডিরেকশনে উইন্ড লোডিং এর জন্য ওপেন শেড, আর এটা এই নিচেরটা হচ্ছে লং ডিরেকশনে উইন্ড লোডিং এর জন্য। সাইনবোর্ড মনে হয় সামনে আছে। কর্নারের সাথে আমরা ওই উইন্ডওয়ার্ড যে সিটির ভ্যালু সেটাই আর কি। ঠিক আছে বিল্ডিং এর জন্য যে ধরতেছো হ্যাঁ ওটা সেটাই বলতেছি সরি আমাদের সাইন ওইটা শেষের দিকে আছে না সাইন বোর্ড এখানে এগুলোর মধ্যে অনেক ইনভার্ট আছে কেস এ কেস বি এর ভিতরে না করলে আসলে না করলে স্যার এখন দেখেই আসলে কিছু বোঝা যাচ্ছে না। না দেখা হবে জানো যে আলাদা জানো এই যে সলিড সিস্টেমে ওয়াল বা সলিড স্ট্যাক মানে বাউন্ডারি বেসিক্যালি আমাদের এই চার্ট বের করা হবে স্যার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি উইন্ড না ধরে উইন্ড এবং এইখানে দেখো যে সিপি ভ্যালু কিন্তু অনেক বেশি বেশি মানে আমি একটা ডিজাইন করছিলাম বাউন্ডারি ওয়াল এই সাইডটা প্রায় 10 ফিট আমরা অনেক সময় করি না ফিল হবে কিন্তু আপাতত জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য একটা নেই নিচের দিকে কলাম বোঝা তো ফিল থাকলেও কিন্তু তো
ওইটা যখন প্র্যাকটিক্যালি আমি আবার ফিজিক্যালি দেখলাম কাজ করার পরে তখন মনে হচ্ছে যে এটা কাস্টমার দিল হ্যাঁ সুবিধা দাঁড়ায় আছে উইন্ডোজ আছে এটা আমরা হয়তো করি না অনেক ক্ষেত্রে খোলা মাঠে বিশাল জায়গাতে যখন এরকম হয় তখন practically যেটা করে, feel করবো না। এই যে 5-7 বছর পরে ডিজাইন মেসেজটা আসি দেখা গেল মেসেজ পোল চিমনি স্যার চিমনি পোল ভেরি ক্রিটিক্যাল এটা রিয়েলি জ্ঞানে কিন্তু পাওয়া যাবে না যেটা হচ্ছে স্যার চিমনি ডোমরো ডোম রুফ চিমনি না চিমনি চিমনি আলাদা আছে আরেকটা কিছু আছে চিমনিটা কষ্ট দিয়া বিশাল কম আছে লেভেল কত হয় বড় ডিজাইনের জন্য তাহলে তুমি ডাবল প্রেসারের জন্য আবার ডিজাইন করা হলো যে অ্যাস্টোর একটা মতো ইয়ে আসে হ্যাঁ অ্যাস্টোর একটা ডকুমেন্ট আছে এক্সপিএন একটা ইন্ডিয়ান হলো ইলেকট্রিক্যাল আমাদের এখানে ঠিকঠাক মতো নাই পুরো ফাউন্ডেশন ডিজাইন কিন্তু ভেরি ফ্লেক্সিবল এখানে কিন্তু নাই যদি তিনি কাম থাকে গাইড দিতে দেওয়া যেটা স্যার চিমনির রাউন্ড চিমনি বা আমরা সার্কুলার ওয়াটার ট্যাঙ্ক করি সেগুলো বেসিক্যালি এখান থেকে এগুলো তো স্যার আগে যে করা হতো জেলা শহরগুলোতে যে উপরে হচ্ছে ট্যাঙ্ক থাকতো আবার পানি ফ্লেক্সি জি স্যার বিধাননগরে আছে বা লিক ওয়াটার চিমনি বলি বা যাই এগুলা বা সাইলো যদি যাই সাইলোতে প্রেসার কি হবে এটা এগুলো স্যার আমরা তো শুধু বিল্ডিং নিয়ে কাজ করি মানে এগুলো কিন্তু অনেক কিছু আছে যেগুলো কখনো খুলেও দেখা হয় না আমরা বুঝি যে আমাদের জগৎ কত ছোট আমরা যেটা করি একটা ট্র্যাকে আসে এবং দুনিয়াতে তবে স্টিলের এটা শিখেছে আর কি আমাদের সুবিধা হলো আমরা নিজেরা কাজ করতে নিজেরা মহারাজা মহারাজা আমি যদি বলি পার্সোনালি আমি যে কোনো ভাবে হোক এগুলো মানুষের কাছ থেকে শিখাচ্ছি সেই জায়গায় চয়েস করে থেকে দেওয়া হয় কোথাও টেক্সি আরেকজন সঙ্গে একদম জায়গায় দিচ্ছে সরকারি ডিজাইন করে তাদের তো নাই প্রাইভেটলি যাদের করে আমাদের কাছে তাদের খুব মানে কম সময়ে এসব ফেস করতে হয় এটা আমাদের আসলে প্রপার মানে প্রফেশনাল প্র্যাকটিসে আমাদের এটাকে বড় তোমার কি বলবো এখন জুনিয়র ছেলেগুলো না স্যার খুব এটা দরকার মেটেরিয়াল আমি বললাম একজন দেখবে এইটা যখন হবে তখন হচ্ছে আমরা এই কালচার বলে পরে আমাদের চেঞ্জটা হয়েছে স্যার এই যে আমরা যদি ডিসপ্লেসমেন্ট মানে আমাদের রান হয়ে যাওয়ার পরে পোস্ট প্রসেসিং এ যাব আমরা গিয়ে প্রথমে যে নোডাল ডিসপ্লেসমেন্ট যদি দেখি নোডাল স্যার বলছিলেন যে ফ্রেমেরও ডিসপ্লেসমেন্ট দেখা হয় অনেক সময় তো একদম শর্টকাটে সামারি হিসেবে দেখতে চাইলে আমরা এখানে দেখতে পারি সামারি তো মানে এক একজন এক একভাবে প্র্যাকটিস করেন কারণ আমার ইয়ের জন্য ডিসপ্লেসমেন্টের জন্য নোট কম্বিনেশন তো স্যার ডিফারেন্ট তো আমরা হচ্ছে সেই লোড টেস্ট গুলো প্রথমে সিলেক্ট করে নিব যেমন আমাদের স্যার রেজাল্ট দিচ্ছে তো এক লোড কম্বিনেশনে আমাদের যদি এনভেলপ ক্রিয়েট করা থাকে ডিসপ্লেসমেন্টের জন্য তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারি তো তারপরে আমরা হচ্ছে এখানে এখন স্যার ওইগুলো আসবে শুধু যেগুলো সিলেক্ট করে নিয়েছি কম্বিনেশন এটার রেসপেক্টে আমরা যদি সামারি দেখি আমাদের এই যে গ্লোবাল এক্স ডিরেকশন ট্রান্সভার্স ডিরেকশনে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ডিরেকশনের উইন্ডের কারণে 20 মিলি আর 16 মিলি আসছে তো এটা আমাদের লিমিট করা তারপরে হচ্ছে জেড ডিরেকশন
ভার্টিক্যালি যদি দেখি তাহলে এটা কি তোমার ম্যাক্সিমাম হবে না এভারেজে? হ্যাঁ ডিসপ্লেসমেন্ট আমাদের এটা তো স্যার আসলে রিজেক্ট ডায়াফ্রাম আমরা ধরছি না, সেক্ষেত্রে ম্যাক্সিমামটা পাওয়া উচিত। এখানে 52 মিলে হয় কি অনেক সময় দেখা যাবে যে ওই ব্রেসিং এর টুকটাক নট ছুটে যায়। আমি যদি ইয়ে করি যে ফ্রেমে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট নট সিলেক্ট ওইটা দেখো এটা সবসময় পরে পরে কিন্তু তুমি অবশ্য বেসিক বেসিক অনেক কিছু সিলেক্ট করে আর নাই 52 মিলিমিটার ধরো যে এটা হাইট কত 20 ফিটের জন্য ঠিক আছে। স্যার এটা তো আমরা কোন লিমিটে ইউজ করব এটা একটু ইয়ে দরকার, কারণ স্যার এল বাই 500 যেটা 8 বাই 500 এটা তো হচ্ছে আমাদের বিএনবিসি যে লিমিট। আর স্যার এই শেডের জন্য আমরা স্যার আপনি বলছিলেন যে অন্য ভ্যালু ইউজ করা BML আমাদের বিএনপিসি লিমিট আছে একদম নাই তা না চার্টের পিছনে আবার দেখা যাচ্ছে যে লাইক মানে ওয়ার্নিং প্যারাগ্রাফ ফর্মে বলা আছে আর একদম একটু সুন্দর করে বলা আছে যেগুলো ওই যে কার্বির জামিনের ম্যানুয়াল আছে বা সিএমবিএম তে আছে লাইক আমি এটার জন্য যেটা করার জন্য এলবিএস হাই বাই 60 হাই বাই 60 যদি এরকম থাকে গ্রিন গ্রিন কোনো কিছু নাই বা এই যে ভেঙে চুরে যাওয়ার মতো কিছু নাই মানে আমার ওই কথাগুলো দেওয়া আছে লাইক ড্যামেজ হবে না এরকম সিলিং টিলিং যদি না থাকে সেই হিসাবে এগুলো দেখা যাবে যে এই লাইট ওয়েট আর ডিফের জন্য স্যার এখানে ডিফল্ট একটা কমান্ড দেওয়া আছে ইয়েতে মডেলের মধ্যে আমরা যদি স্যার লোড কে সিলেক্ট করে দিই দিয়ে ডিফ লিমিট বলে দিই তাহলে সে আমাকে আউটপুটে এটা দেখাবে যে ডিফ মানে উইদিন লিমিট আছে নাকি কম বেশি আছে। আর স্যার রেজাল্টের ক্ষেত্রে ওই রেজাল্টটা কোথায় দেখা যায় যে ও ইয়েটা ডিফের ডিফটা আমরা দেখতে পারবো হচ্ছে যে আউটপুটের মধ্যে স্ট্যাট এখানে দুইটা বক্স আছে, একটা হচ্ছে স্ট্যাট এডিটর যেটা ইনপুট ডেটা আর আরেকটা হচ্ছে আউটপুট। তো আউটপুট রেজাল্টের মধ্যে আমরা এই যে কমান্ড দিয়েছিলাম এখানে স্টোরিতে এখানে যদি দেখি তাহলে কোন নোটে সরি কোন হাইটে এই যে যেমন স্যার এখানে কিছু ফেল দেখাচ্ছে এগুলো আমাদের ম্যানুয়ালি হয়তো চেক করতে হবে যে এটা কি লোকাল কোনো বেসিং এর নোটে হচ্ছে শেষ করে গেছে কিনা নাকি এটা একটু ম্যানুয়ালি দেখে নিতে হবে। মোস্টলি পাস পাস করে গেছে বেশিরভাগই, কয়েকটা নোটে দেখা ফেল দেখাচ্ছে এটা একটু ম্যানুয়ালি আমাদের করে নিতে হবে। যদি স্যার মানে আমাদের মেইন মেম্বারে ডিপ এক্সিট করে তখন চেঞ্জ করা লাগবে বা ইয়ে করতে হবে অ্যাডজাস্ট করতে হবে। আর ইউনিটি চেক যেটা হচ্ছে আমরা ওই যে ডিমান্ড ক্যাপাসিটি চেক বলি সেটা সরাসরি এখানে আসলে প্রথমে মানে শর্টকাট দেখার জন্য আমার কোনো ফিল মেম্বার আছে কিনা এখানে গেলে দেখতে পারবো, যদি এই লিস্টে ফিল মেম্বার থাকে তখন সেগুলো সিলেক্ট করে করে বা সেগুলো দেখে মানে একটা আইডিয়া করা যায় আমার কি কারণে এই ফেলিওর আসতে পারে বা মেম্বার স্পেসিফিক অনেক কম বেশি হচ্ছে কিনা। অনেক সময় কানেকশন উল্টাপাল্টা থাকলে দেখা যায় যে রেজাল্টে ইয়ে আসে ইনকনসিস্টেন্ট রেজাল্ট দেখায়, সেগুলো দেখে তখন বুঝতে হয়। এখন এইখানে যদি আসতে এরকম 200 হয়ে গেছে স্পেস রেশিও সেটা অ্যাবনরমাল, যদি এরকম হয় যে 2 3 বা 4 এরকম আছে বা হচ্ছে 7 8 আছে তখন হয়তো আমরা বুঝতে পারি যে আমাদের মেম্বার সাইজ হয়তো proportionate হয়নি। তো এগুলো দেখে বোঝা যায়। আর এখানে সিস্টেম যেমন এই যে আরসি মেম্বার গুলো সে ডিজাইন করে নাই, আরসি স্কিলের মধ্যে আসবে না, এটা আলাদা করে আরসির মধ্যে আমরা দেখতে পারবো। আর বাকি যে সেকশন গুলো তার মধ্যে আরসি বাদ দিয়ে আর ইয়ে আছে। এই ব্রেসিং যেগুলো আছে সেগুলো যেমন এখানে দেখা ব্রেসিং এর না ব্রেসিং হচ্ছে তাই এটা যেমন রুফের ব্রেসিং অ্যাঙ্গেল দিয়ে করা আছে, তো এইখানে স্পেস রেশিও 0.813। তো যদি দেখা যায় যে এখানে আমাদের লিভারেজ আছে মানে এটা যদি 0.4 0.5 এরকম হতো আমরা সেকশন হয়তো রিডিউস করতাম, তখন আবার দেখা যায় এল বাই আর রেশিওটা আমার এক্সিড করে যাচ্ছে কিনা এগুলো ক্ষেত্রে ওই আনবেস লেংথ এল বাই আর এর যে রেশিও এটাও মেনটেন করা লাগে আর কি কম্প্রেশন টেনশনের।
বড় স্প্যানে এগুলো আসলে যন্ত্রণা, মানে স্পেস রেশিও থেকে ওই কমপ্লায়েন্স গুলো বেশি জটিল হয়ে যায়, এল বাই আর রেশিও গুলো মেনটেন করা। আচ্ছা, এগুলো গেল। এখন কংক্রিটের কমান্ড আমরা একই মডেলের মধ্যে দিতে পারি, খেয়াল এখানে দেওয়া আছে কিনা, সরি এটা না কংক্রিট ডিজাইনার দেওয়া আছে। পোস্ট প্রসেসিং থেকে স্যার স্যার অ্যানিমেশন আছে, অ্যানিমেশন আমি ইয়ে করি নাই, অ্যানিমেশন অপশন আছে কোথায় জানি, আমি ইউজ করি নাই। এটা স্যার ইয়ে দেখলে বোঝা যায়, ডিসপ্লেসমেন্ট দেখলে বোঝা যায় কোথাও ছুটে গেছে কিনা। এটা স্যার আমি অ্যানিমেশন, এই যে এখানে অ্যানিমেশন অপশন আছে, কি ট্যাব আছে, কিন্তু দিলে কি হয় আমি ইয়ে করে দেখি না। কিছু তো দেখাচ্ছে না। হুম? প্রথমে তো লোড কেস ডিফারেন্স সিলেক্ট করা লাগবে। একটু হচ্ছে এটা তাহলে স্কেল বাড়াইতে হবে। এটা হচ্ছে এখানে না এই যে এখানে একটু মাথা ছুটা আছে, কেমনে ছুটলো আবার, এটা আটকানো আছে, এটা ছুটছে, এটা জয়েন কোনোভাবে হয়তো ইয়ে হয়েছে আর কি, ডিসপ্লে। স্যার ভালো জিনিস বলছেন, আমি এটা মানে বেসিক্যালি যে কোনো মডেল সেটা ইন্টারফেসই হোক স্ট্র্যাটেজি হোক, আমি যেটা বলছি এর আগে রেজাল্টের চেহারা শুরুতে দেখে তাকে আসলে কনসিস্টেন্সিটা পাওয়ার আগে কিন্তু আসলে মানে এটা জাস্টিফাই একদম দেখা যাচ্ছে সিমেট্রি একদিকে এক ধরনের স্পেস বা একদিকে আরেক রকম কিছুটা বোঝানোর কিছু ঝামেলা আছে এখানেও তাই কনসিস্টেন্সি গুলো দেখা তাইলে বোঝা যায় যে আসলে কোথায় কি। কংক্রিটের আমরা যদি ডাবল ক্লিক করি, কংক্রিট স্যার আমরা বেসিক্যালি এখানে তো স্পেস দেখা হয় না, মেম্বার সিলেক্ট করে করে আমরা হচ্ছে কলামের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট ডিমান্ডটা দেখি, আবার বিমের ক্ষেত্রে বিমের ডিজাইন সাধারণত আমি কলামের ডিজাইনটা ডিরেক্ট দিই, বিমের ডিজাইনটা হয়তো মোমেন্ট থেকে ইয়ে করা হয়, যেমন আমরা এখানে গ্রাফ দেখতে পারি, এনভেলাপে গেলে বিমের স্যার এখানে যেহেতু এই গ্রেড বিমের উপরে ল্যাটার লোডের ইফেক্ট কম, এই জন্য দেখা যাচ্ছে যে অনেকটা গ্র্যাভিটি লোডের মোমেন্ট ডায়াগ্রামের মতো আসছে আর কি কংক্রিট এরিয়াগুলো। তো এখান থেকে ডিজাইন করা যায়, শেয়ার আসবে, কংক্রিট একই সাথে এখান থেকে ডিজাইন আউটপুট হিসেবে স্কিলের সাথে বের করা সম্ভব। এখন স্যার একটা আমার কাছে ইয়ে লাগে, ভেজাল লাগে যেটা, সেটা হলো আমরা তো এখানে ফাউন্ডেশনাল ডিজাইন করতে পারছি যেটা মাটির সাথে থাকবে, কিন্তু যখন আমরা বেসমেন্ট ডিজাইন করব মানে স্টিল মেম্বারটা যখন পেডেস্টালের সাথে কানেক্ট করব, তখন আমার তো ওইখানকার ফোর্স গুলো পাওয়া লাগবে আর কি। সেটা কি স্যার মেম্বার ফোর্স থেকে নেওয়াটা ভালো, নাকি স্যার এটা হয়ে যাওয়ার পরে নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করে অ্যানালাইসিস করলে সেটা ভালো? মেম্বার ফোর্স থেকে নিলে ডিফার করবে দুইটা মানে এটা তো অ্যাকচুয়াল কন্ডিশন সেখানে তুমি মেম্বার ফোর্স নিয়ে করলে তো আসলে যদি মেম্বার ফোর্স নিয়ে করা লাগে তাহলে আসলে প্রত্যেকটা পেজে আমরা এই যে এখানে নোটগুলো দেখতে পারি আর কি, যেমন এই কলাম যদি দেই, এটা নোট নাম্বার 1, তাহলে
এনভেলপে গিয়ে এটা তো এমজেড আছে, শেয়ার করতে লাগবে। হ্যাঁ এইখানে একই ডিরেকশনে তাহলে জেড ডিরেকশনে আমাদের তারপরে হচ্ছে মানে আমাদের তো দুই ডিরেকশনে আসলে বেস প্লেটের ডিজাইন করতে হচ্ছে, একটা হচ্ছে জেড ডিরেকশনে আর একটা হচ্ছে এক্স ডিরেকশনে। তাহলে দুই ডিরেকশনের ফোর্স নিয়ে এটা আসলে ডিজাইন গাইড ফলো করে করা লাগবে আর কি। এখান থেকে আমরা ফোর্স গুলো পাচ্ছি, তারপর আমাদের ডিজাইন গাইড মত 1 এ আছে প্লেটের ডিজাইন। তো ডিজাইন গাইড 1 এ স্টেপ বাই স্টেপ ওইখানে দেওয়া আছে যে আমার মোমেন্ট যদি হচ্ছে ছোট মোমেন্ট কম মোমেন্ট হয় তার জন্য একটা ডিজাইন স্টেপ, যদি হচ্ছে সেন্ট্রিসিটি বা মোমেন্ট বেশি হয় লার্জ মোমেন্টের জন্য আরেকটা ডিজাইন স্টেপ, আরেকটা হচ্ছে উইদাউট মোমেন্টের জন্য ডিজাইন স্টেপ। আবার অ্যাকশন টেনশন যদি হয় তাহলে টেনশনের জন্য কি হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্যাডে হচ্ছে অ্যাকশিয়াল ফোর্সটা এখানে দেখায়, এই এফএক্স হচ্ছে অ্যাকশিয়াল। তো এখানে দেখা যাচ্ছে যে মানে টেনশন খুব একটা নাই, এই মাইনাসটা হলো টেনশন। তো এখানে যদি বেশি টেনশনের জায়গা থাকে কোথাও, যেমন যেগুলো ব্রেসিং আছে সেগুলোতে টেনশন আসার সম্ভাবনা বেশি ল্যাটারাল ফোর্স ট্রান্সফারের জন্য, অন্যগুলোতে এখানে তো যদি টেনশন থাকে তাহলে আমাকে টেনশনের জন্য কনসিডার করতে হবে। টেনশনের জন্য বোল্ট ডিজাইনটা হচ্ছে সেনসিটিভ, যদি এখানে বেশি টেনশন ফোর্স থাকে। তো এটা ছোট মডেল দেখে হয়তো আমরা অনেক কিছু স্কেলিং করতে পারছি না প্রপারলি। এটা যদি মানে 5 টাইমস বড় একটা শেড হইতো তখন হচ্ছে কমপ্লিকেসি 50 গুণ বা 500 গুণ হয়ে যেত আর কি। তো তখন হচ্ছে প্রত্যেকটা ফোর্স দেখে দেখে তখন ইয়ে হয় যে আমার কোন জায়গাগুলোতে ফোর্স বেশি আসবে। এখানে যেমন দেখা যাচ্ছে স্যার অ্যাকশিয়াল টেনশন অলমোস্ট কাছাকাছি আছে, বাট দেখা যাবে যে অনেকগুলো মেম্বারের মধ্যে ব্রেসিং আছে অল্প কয়েকটা ফ্রেমে, তখন ওই জায়গাগুলোতে হিউজ টেনশন আসবে, তখন ওইগুলো প্রপারলি ডিজাইন করা লাগবে। সিমেট্রিক বলতে স্যার এগুলো যেমন একই টাইপের ডিজাইন হবে, এগুলো হয়তো ডিফারেন্ট ডিজাইন হবে আর কি স্যার। জি স্যার। বেসগুলো সব ফিক্স করে দিছো না? এখানে স্যার ফিক্স আছে, এগুলো আমরা যদি ফুটিং দিই সেক্ষেত্রে হিট করে হয়তো দিতে পারি কনজারভেটিভ হবে একটু। পাইল হইলে তো স্যার আমরা ফিক্স হয়তো করতে পারি যদি পাইল ফাউন্ডেশন হয়। এগুলো সাধারণত হয় না যে স্টিল কলামের তলায় ফিক্স। অ্যাঙ্কর বোল্ট ফিক্স। এইখানে স্যার মানে জয়েন্টে হিট করা হয় নাই, এটা হিট করা যাইতে পারে, সেটা হইতে পারে। হিট করার মানে কি আমি যখন ডিসপ্লে ডিজাইন করব তখন সে মোমেন্ট ট্রান্সফার করবে না, সেক্ষেত্রে আমাকে এই মেম্বারের তলায় হিট করে দিতে হবে স্টিলের তলায়। আর যদি আমরা মোমেন্ট ট্রান্সফার করি চিন্তা করি ডিসপ্লে দিয়ে তাহলে এটা অ্যাজ ইট ইজ কোনো হিট করা লাগবে না। ডিজাইনার চয়েস। টিপিক্যালি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ আমরা হিঞ্জি করি তলায়, আনলেস ওরকম খুবই হাইট অনেক বেশি ইনফেকশন কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা আমাদের হয়তো ওভারহেড ক্রেন আছে। ক্রেন থাকলে আমাদের বেসিক্যালি ফিক্স করা একটু প্রবলেম হয়, আদারওয়াইজ ক্রেন স্যার ইন্ডাস্ট্রিয়াল তো ক্রেন ইউজ ওই যে ওই ক্রেন তোমার বুক করে মুভিং লোড বা ক্রেন দিয়ে তো স্যার আমরা আসলে এখনো প্র্যাকটিস করি নাই এটা, আমরা স্ট্যাটিক অবস্থায় আছি আর কি স্যার। উইন্ডোজও আছে। উইন্ডোজ ক্রেনের জন্য আরেকটা ডকুমেন্ট দিয়ে দিও, ASAP30 এটা স্যার আমার আগে পড়া লাগবে, আমি করি নাই। ডকুমেন্ট দিয়ে দিও। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর ওদের রেকমেন্ডেশন স্যার এটা কি বলেন আরেকটা? ASAP30 কমিটি রিপোর্ট। আচ্ছা এই হলো মানে আউটলাইন বা বেসিক এগুলো। আর যদি কোশ্চেন থাকে বা ইয়ে থাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, ডিসকাস করি। হ্যাঁ ঠিক আছে। আর এরপরও আমাদের যদি ছোট ছোট গ্রুপ এরকম হয় যে আমাদের এই বিষয়টা বসা দরকার, আমরা একসাথে বসবো, সবাই একসাথে না, যে গ্রুপে যেখানে প্রবলেম মনে করবো আমরা কিন্তু শেয়ার করতে পারি, বসতে পারি, কোনো অসুবিধা নেই। তবে আলটিমেটলি স্যারদের যেটা এক্সপেকটেশন আমাদের এখান থেকে প্র্যাকটিসটা নিজ হাতে করা লাগবে আর কি, আপ টু ডিজাইন। ক্লাসের গত দিন শেষ হয়ে গেছে, আজকে স্যার এক্সটেন্ডেড।
ইঞ্জিনিয়াররা কিন্তু মোটামুটি লেভেলে না জানলে ভাই জুনিয়রকে ডাইনামিকে কাজ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। স্টেট করে রাখো। হ্যাঁ, তোমার ধরো যে রিভিউ প্যানেলে বা ভিতরে কাজ করলে ও কিন্তু চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করলে পরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে। আপিল কমিটিতে তো এইটা একটা পরামর্শ দিতে পারি জুনিয়রদেরকে, সেটা হলো যে আমার মনে হয় যে তারা যদি বুয়েটে স্ট্রাকচার মাস্টার্স এর কোর্সে ভর্তি হয়, এটা তাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সেখানে স্কুলের কোর্সটা যদি নেয় তাহলে সেটা মোটামুটি বাধ্য হয়ে থাকতে হবে। স্যার স্কিলের কোর্স আমি তো স্যার করছি দুইটি কোর্স, একটা হলো আমানত স্যার আর একটা হলো মাহবুবা ম্যাডামের। তো ওইখানে কিন্তু স্যার মানে আমানত স্যার খুবই থিওরিটিক্যাল জিনিস পড়ান একটা পার্টে, আরেকটা পার্টে স্যার ওই যে ডিজাইন গাইডে যে মানে ইয়েগুলো আছে আর কি মেম্বার বা হচ্ছে এই জিনিসগুলো কিছুটা করান। তো থিওরিতে স্যার এত হাই এন্ড মানে ম্যাথমেটিক্যাল থিওরি, এটা স্যার রাজীব থাকলে ভালো হতো। রাজীব ছিল ইয়ে ছিল সুমন্ত করছে, রাজীব করছে আর ইয়ে করছে আরেকজনকে জান সাজু করছে। তো স্যার খুবই হাইলি থিওরিটিক্যাল, ওইটা দিয়ে কিন্তু স্যার প্র্যাকটিসে যে মানে কনসেপ্ট ক্লিয়ার হবে স্যার মানে মানে একটা অংশের ঠিক আছে, তোমার তো আসলে একাডেমিকে তোমার বেসিকটা ইয়ে করে, কিন্তু ওই যে একটা অ্যাটাচমেন্ট ওই স্কিলের সাথে, যে তারপরে একটা ভয় এইটা এগুলো তোমার হেল্প করবে না। মানে স্যার যেসব অ্যাসাইনমেন্ট দেন স্যার ওগুলো করতে গেলে অনেকখানি বুঝে করতে হয়, না হলে পারা যাবে না। এতে ইমপ্রুভ হবে, বাট প্র্যাকটিসে সাবজেক্ট আবার বলেন যে অনেক ডিটেইলিং আছে যেগুলো আসলে বইপত্রে আর নাই। প্র্যাকটিসটা সবচেয়ে ভালো বড় ইয়ে হলো যে আমার এটা ভাবে আসতে হবে, তাহলে ধরে না আসলে শেখা হবে। আসতে হবে, আমি খালি ছেড়ে দিলাম এইটাই না।